চেষ্টা করেছি। একটা রিপোর্ট আমাদের খুব তাড়াতাড়ি আমরা অল্প কিছুদিন আগে আমরা পেলাম যে ওষুধের ধারা আছে আপনার 2023-এর অ্যাক্ট যে বর্তমানে আছে, 2023-এর অ্যাক্ট অনুযায়ী আমরা 39 নম্বর আইন মেবি এই অনুযায়ী কিন্তু আমরা টপ 10 গ্রুপ আমরা ফার্মাসিউটিক্যালস একটা কোম্পানি যেসব কার্যক্রমগুলো করে ওষুধ উৎপাদন থেকে শুরু করে ওষুধ বাজারজাতকরণ পর্যন্ত, কেমিক্যাল মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন, হোয়াট এভার ইট, যে কোনো ধরনের মেডিসিন হোক না কেন আমরা, যেমন SRMR, অর্থাৎ আপনারা ফার্মাসিউটিক্যালস কোম্পানির নাম শুনেছেন বা জানেছেন, বিশেষ করে স্কয়ার, তারপর হচ্ছে বেক্সিমকো, তারপর হচ্ছে নোভার্টিস, এই ধরনের কিন্তু দেখবেন যে বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আছে যারা মার্কেটে কিন্তু পণ্য কি করে, তাদের মেডিসিন কিন্তু তারা মার্কেট কিন্তু করে। তো মেডিসিন মার্কেট যারা করছে তারা গতানুগতিক ওই পরিবেশে কিন্তু বিভিন্ন ভাবে মার্কেটিং করছে। আমরা কিন্তু একটা সুযোগ পেয়েছি, তো সেই সুযোগটা হচ্ছে আমরা সেই লাইসেন্সের আয়ত্তভুক্ত হয়েছি এবং সেই লাইসেন্সটা কিন্তু আমরা পেয়েছি। এবার টপ 10 গ্রুপ এখন ওষুধ তৈরি করার ক্ষেত্রে অপসিনিনের মতো, তারপরে স্কয়ারের মতো, তারপর হচ্ছে বেক্সিমকোর মতো যে ওষুধগুলো তারা মার্কেটে প্রদান করে, আমরাও কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানির মাধ্যমে আমরা আপ টু বটম দেশের বাইরে এবার থেকে রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে আমরা আমাদের ওষুধ কি করতে পারবো, আমরা ফার্মেসি পর্যন্ত পৌঁছাতে পারবো এবং ডাক্তাররা সেগুলোকে প্রেসক্রিপশন করবে এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী রোগীরা কিন্তু সেটা ট্রিটমেন্ট নিবে। সেই ধরনের একটা লাইসেন্স আমরা ইতিমধ্যে পেয়েছি। এটা হচ্ছে আমাদের টপ 10 গ্রুপের জন্য একটা বিশাল কিন্তু একটা মাইল ফলক এবং বিশাল কিন্তু একটা অ্যাচিভমেন্ট, যে অ্যাচিভমেন্ট গুলো আমরা করতে পেরেছি, আমরা পেয়েছি। এটা হচ্ছে টপ 10 গ্রুপের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক অ্যাচিভমেন্ট। আপনাদের প্রত্যেকটা ব্যক্তির এবং প্রত্যেক ডিস্ট্রিবিউটর, প্রত্যেকটা লিডার যারা বিশেষ করে র্যাঙ্ক হোল্ডার রয়েছেন, তাদের প্রত্যেকটা ব্যক্তির রেজাল্ট এবং প্রত্যেকটা ব্যক্তির ত্যাগ তিতিক্ষা এবং প্রত্যেকটা ব্যক্তির যে বিশ্বাস, এই বিশ্বাসের আলোকের কারণে কিন্তু টপ 10 গ্রুপ অফ প্রতিষ্ঠান আজকে ছোট্ট একটা প্রতিষ্ঠান থেকে একটা বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পেরেছে। এখানে আমার একার পরিশ্রম ঘটনাটা এখানে তা নয়, এখানে প্রায় 8,55,000 সামথিং যে ব্যক্তিগুলো আছেন, এই ব্যক্তিগুলা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কাস্টমার হিসাবে, অনলাইন কাস্টমার হিসাবে, অফলাইন কাস্টমার হিসাবে, লিডার হিসাবে, আমার প্রায়োরিটি ম্যান হিসাবে, তারা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের জায়গাতে এই সহযোগিতাটুকু কিন্তু আমাদেরকে করেছেন। যার কারণে আজকে টপ 10 গ্রুপ কিন্তু এই এত বড় একটা প্রতিষ্ঠান কিন্তু আপনাদেরকে উপহার দিতে পেরেছে। যে আমরা এই প্রতিষ্ঠানটাতে অনেকে ফান হিসেবে চিন্তা করি, অনেকে এটাকে ক্যারিয়ার হিসেবে চিন্তা করি, অনেকে এটাকে বিনোদনের জায়গা হিসেবে চিন্তা করি, অনেকে এটাকে মানে একটা বলে না যে মস্কারা করছি, মস্কারা হিসেবে চিন্তা করি। কিন্তু টপ 10 গ্রুপ যে ওয়ান কাইন্ড অফ একটা প্রফেশনাল বিজনেস, এই প্রফেশনাল একটা ক্যারিয়ার, এই প্রফেশনাল ক্যারিয়ারটা কিন্তু অনেকে যারা এটাকে মন দিয়ে কাজটা করতে পেরেছে তারা কিন্তু অর্জন করতে পেরেছে। আর যারা এটা করতে পারে নাই তারা কিন্তু অর্জন করতে পারে নাই, তারা কিন্তু তাদের জায়গাতে কিন্তু ওই বছর বছর সময়ের পর সময় কিন্তু তারা কি করতেছে, তারা কিন্তু বসে আছে। তাহলে এইভাবে কিন্তু তারা কার্যক্রম করতেছে। তো এখানে শুভ, শুভ যে ব্যক্তি আছেন, আপনি আমাদের এই মিটিং এর ভিতরে স্ক্রিনে রুটিন আপনার ওই করছেন, ড্রয়িং করছেন। তো আপনার এখানে নামটা উঠতেছে। তো ড্রয়িংটা আপনি করবেন না, আপনি অবশ্যই মনোযোগ সহকারে এখানে হাত দিয়ে গুতাগুতি না করে, আপনার স্ক্রিনে গুতাগুতি না করে স্ক্রিনে শুধু তাকায় তাকায় দেখেন এখানে কি কি আমরা বলছি, সেটা করেন। আপনি এখানে এই যে নোটেটেড যে ইটা আছে, আপনার সেটাকে আপনি ক্লিক দিয়ে কাজ করছেন, ওখান থেকে একটু সরে দাঁড়ান। তো যাই হোক, থ্যাংক ইউ। আমাদের কথা হচ্ছে আমরা একটা কথা এখানে লেখা আছে দেখেন, আত্মবিশ্বাস নিয়ে চাইতে হবে। আপনাদের কিন্তু একটা স্ক্রিনে একটা শব্দ আসছে দেখেন, ডিজায়ার, তীব্র আকাঙ্ক্ষা। যে ব্যক্তি তীব্র আকাঙ্ক্ষা আছে এই ব্যক্তি কিন্তু সফল। যার তীব্র কোনো আকাঙ্ক্ষা নাই সে ব্যক্তি কিন্তু ওই স্বপ্ন দেখবে, ওই যে বলে না বামুন হয়ে চাঁদে হাত বাড়াইলে যেটা হয়, মানে চাঁদের স্বপ্ন দেখতেছেন বামুন হয়ে, সিরা কাঁথায় শুয়ে থেকে নাকি লাখ টাকার স্বপ্ন দেখে। এটা কিন্তু আমরা ওই প্রাচীন প্রবাদ বাক্যে বই পুস্তকে পড়েছি। এটা ঘটনা সত্যি তাই হবে। যদি আপনি ওই শুয়েই থাকেন, যদি মাঠে না নামেন, আপনি পরিশ্রমী না করেন, তাহলে আপনাকে কিন্তু সৃষ্টিকর্তা ওই কাঁথার নিচে এসে খাবার দিয়ে যাবে না। আপনার ভিতরে ডিজায়ার, তীব্র আকাঙ্ক্ষা, আগুনের মতো যে আকাঙ্ক্ষা না থাকে পুরুষ মানুষ হিসাবে, এবং আমরা যারা সম্পৃক্ত আছে, আমাদের পুরুষ মানুষের কিন্তু একটা জেদ আছে, জেদ হিসেবে যদি আমাদের ভিতরে জিনিসটা না থাকে, তাহলে আপনি কিন্তু আত্মবিশ্বাস নিয়ে আপনি চাইতেছেন কিন্তু আত্মবিশ্বাস নিয়ে আপনি কাজ করতেছেন না, তাহলে কিন্তু আপনার লাইফে কিন্তু অ্যাচিভমেন্ট এটা আসবে না। তাই একটা কথা আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো জাতি সমাজ কারোরই ভাগ্যের পরিবর্তন করেন না,
যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনের সচেষ্ট হয় আল কোরআন। মানে ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে ঘাম ঝরাতে হবে, পরিবর্তনের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে অবশ্যই আপনাকে আপনার সংগঠনমূলক যে নিয়ম নীতি আছে সেই অনুপাতে কিন্তু আপনাকে ওয়ার্ক করতে হবে। যদি আপনার আপনার মতো করে মন গড়া আপনি কার্যক্রম করেন, তাহলে কিন্তু আপনি আপনার জায়গাতে কিন্তু আপনার মতো করে সফল হতে পারবেন, কিন্তু কোম্পানিগত আইন কানুনের ভিতরে আপনি সফল হতে পারবেন না। কিছুদিন আগে একজন ব্যক্তিকে আমি একটা এসএমএস পাঠাইছি। এসএমএস এর ব্যাপারটা ছিল এরকম যে আজকের একটা গুরুত্বপূর্ণ আমাদের মিটিং আছে প্রোডাক্টের, এই মিটিংটাতে আপনি অ্যাটেন্ড করেন। তো আমি তো কোম্পানির কেউ না, আপনারা মিটিং করেন। এই ধরনের একটা এসএমএস দিছে আমাকে। তা আমি মেসেজটা পারবো উত্তর দিছি, দেখেন যে ব্যক্তি নিজেকে সম্মান করতে জানে না সে অন্যকে সম্মান করবে কি করে? তাহলে আগে নিজেকে সম্মান করতে শিখতে হবে, নিজেকে রেসপেক্ট করতে হবে, তাহলে আরেকজন ব্যক্তি আপনাকে রেসপেক্ট করতে শিখবে। নিজের প্রতি নিজের যার রেসপেক্ট নাই, এই ব্যক্তি আরেকজন ব্যক্তিকে রেসপেক্ট করতে পারে না। বলেন তো কেন? সে নিজে ইগোটিভ প্রবলেমে ভোগে, বিকজ সে নিজেকে রেসপেক্ট করে না। তাই আমি যেটা মনে করি, আপনার কর্মকে রেসপেক্ট করতে হবে, আপনার অবশ্যই ধর্মকে রেসপেক্ট করতে হবে, আপনার নৈতিকতাকে রেসপেক্ট করতে হবে, আপনার ইথিক্যাল ডেভেলপমেন্টকে আপনাকে রেসপেক্ট করতে হবে। রেসপেক্ট করলে তাহলে একটা জায়গায় আমরা সফল হতে পারবো। তো যাই হোক, গতানুগতিক পরিবেশ থেকে আমাদের বেরিয়ে এসে সামনের দিকে আসতে হবে। আমি সবসময় একটা কথা আপনাদের বলে যাই, যে বিভিন্ন মিটিং সিটিং এ প্রোগ্রামে বলি, দেখেন বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশে আপনি আর আমি যদি ইগোটিক প্রবলেমে যদি ভুগি বা ইগোটিভ প্রবলেম যদি দেখাই, তাহলে আপনার আমি কিন্তু সবচেয়ে বেশি লুজার হব। আমরা প্রান্তিক লেভেলে যারা মফস্বল অঞ্চলে বসবাস করি, এই ব্যক্তিগুলা যদি ইগোটিভ প্রবলেম যদি না দেখিয়ে তারা যদি তাদের ওই ঘরের কোণ থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে আমাদের এই দেশে উচ্চ শিক্ষিত বেকারত্ব বাংলাদেশ দ্বিতীয় হতো না। তাহলে এরা কেন অলরেডি বাংলাদেশে এখনো পর্যন্ত দ্বিতীয় হয়ে আছে? এর কারণটা কি? আইএলএর প্রতিবেদনে যে রিপোর্টটা দিচ্ছে যে উচ্চ শিক্ষিত বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয়, একটা কারণ, কারণ আমরা আমাদের জায়গাতে আমরা স্বপ্ন দেখি, আমরা বিশ্বাস করি, কিন্তু কাজ করি না। আমরা কাজ করতে গেলে আমরা কাজের প্রতি অনীহা প্রকাশ করি। আমরা বিশ্বাস করি, স্বপ্ন দেখি, আমাদের উচ্চ বিলাসী স্বপ্ন আছে, কিন্তু উচ্চ বিলাসী স্বপ্নের পিছনে যে ওয়ার্ক করতে হবে, ঘাম পরিশ্রম ঝরাতে হবে, সেই জায়গাতে কিন্তু আমরা বিশ্বাসী না। যার কারণে কিন্তু আমরা উচ্চ শিক্ষিত বাংলাদেশে কিন্তু বেকারত্বে কিন্তু আমরা দ্বিতীয় স্থানে দূরে দূরে বসে আছি। ইভেন বাংলাদেশ এমন একটি জায়গায়, এমন একটা পরিবেশ, এমন একটা জায়গায় আমরা অবস্থান করছি, যেই দেশে আমি সবসময় বলি যে বিসিএস বেকারের সংখ্যা যেখানে 31,874 জন, যেখানে বাংলাদেশের একজন স্টুডেন্ট সর্বোচ্চ মেধা বিকাশ করে পড়াশোনা করে সর্বোচ্চ জায়গায় পৌঁছাবে, সর্বোচ্চ জায়গায় অবস্থান করবে, আমার বাবা মা আপনার ছেলে মেয়ে প্রত্যেকটা ব্যক্তির স্বপ্ন দেখছি। এই স্বপ্নের জায়গাটা কিন্তু একজন ব্যক্তি পৌঁছাতে পারে না, যেই দেশে বিসিএস একজন ব্যক্তি হওয়ার পরও 31,874 জন ব্যক্তি বেকার থাকে, তারা চাকরি পায় না। সেই দেশে আপনার আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি, সেটা কিন্তু নিয়ে আমরাই চিন্তিত, আমরাই কিন্তু হতাশ এই জায়গাতে। যার কারণে আমরা যেটা মনে করি যে আমাদের এই সরকারি শূন্য পদের সংখ্যা থেকে শুরু করে আমরা যে জায়গাটা আমরা করতে চাই, ক্যাডার সুপারিশ করতেছেন, নন ক্যাডার সুপারিশ করতেছেন, যেটাই আমরা করি না কেন, বাট বিসিএস উত্তীর্ণ বেকারের পরিসংখ্যান দাঁড়াইছে কিন্তু এত, এর মানে আমাদের ভবিষ্যৎ কিন্তু ভালো না। বিভিন্ন জায়গায় পত্র পত্রিকা বিভিন্ন লেখালেখি থেকে শুরু করে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন থেকে সাইনবোর্ড থেকে শুরু করে সার্টিফিকেট সিরি থেকে শুরু করে ফেসবুকে অ্যালটিমেন্টারিজ, ফেসবুকে ট্রেডিং থেকে শুরু করে, এবং মানুষ 25 বছর 30 বছর পড়াশোনা শেষে দিলে তাদের লাইফে যদি তাদের স্টাইল না তৈরি করতে পারে, তাদের বেকারত্ব জীবন বুঝাতে না পারে, সেই দেশে আমার আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হতে পারে, বা আমার আমার আপনার পাশাপাশি আমাদের এই চাকরি বা আমাদের ব্যবসা বাণিজ্য না থাকলে আমরা আমাদের ফ্যামিলি থেকে কোন জায়গায় পৌঁছতে পারি, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়ায়। যার কারণে আমি যেটা মনে করি, আমাদের এই জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে। এইভাবে কিন্তু ঘুষের কাছে হেরে যাচ্ছে যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, তারা কিন্তু অলরেডি চাকরি পাচ্ছে, যারা মেধাবী তারা কিন্তু চাকরি পাচ্ছে না, তারা কিন্তু ফাইল জমা দিচ্ছে, চাকরি অ্যাকসেপ্ট হচ্ছে না। আমরা চাকরি ক্ষেত্রে গিয়ে যদি বারবার দেখতে চাই যে আমাদের আহ, চাকরি ক্ষেত্রে একজন ব্যক্তিকে ঘুষ দিয়েছি 20 লক্ষ টাকা, 20,000 টাকা বেতন একটা চাকরির জন্য, বাট একজনের প্রতি লবিং করেছি, ওই ব্যক্তি লবিং করছে, একজনের সাথে আরেকজন লবিং করছে, আরেকজনের সাথে আরেকজন লবিং করছে, আরেকজনের সাথে, এবং লবিং করতে করতে একসময় টাকাটাই মেরে যায়। অনেকের কিন্তু শক্তি সামর্থ্য কোনো কিছুই থাকে না। বাংলাদেশে এই জন্য বেকারত্ব সংখ্যা এত পরিমাণ বেড়ে গেছে, যার প্রেক্ষাপটে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অর্থনৈতিক সমীক্ষার প্রেক্ষাপটে কিন্তু আমরা বাংলাদেশের জিডিপি বলেন,
চাহিদা বলেন, বাংলাদেশের জুম বলেন, সকল বিষয় কিন্তু আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। যার কারণে প্রত্যেকটা মানুষ যেটাই করে, যে অবস্থান থেকে করুক না কেন, প্রত্যেকেই তাদের চাকরির পাশাপাশি, ব্যবসার পাশাপাশি, স্টুডেন্ট তাদের পড়াশোনার পাশাপাশি, শিক্ষিত মানুষ শিক্ষিত, বেকার বেকারের তার বেকারত্বের জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, ব্যবসায়িক তার ব্যবসার অবস্থান থেকে বেরিয়ে আসার জন্য কোথাও না কোথাও আমরা বাঙালিরা কিন্তু একটা জায়গাতে শিক্ষিত মানুষকে একটা সচেতনতা অবলম্বন করেছি, যে আমাদের যে কোনো চাকরির পাশাপাশি, ব্যবসার পাশাপাশি, ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক যেটাই হোক, বা এন্টারপ্রেনারশিপ হোক, আমরা পাশাপাশি কোনো একটা কিছু করতে হবে। না করলে আমাদের একটা পেশা যদি স্টপ হয়ে যায়, আরেকটা পেশা যেন আমাদেরকে একটা সাপোর্ট করতে পারে। তার জন্যই কিন্তু আমরা আমরা বিভিন্ন ধরনের প্রকল্প, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, বিভিন্ন ভাবে কিন্তু আমরা কি করছি, আমরা কিন্তু কার্যক্রম কিন্তু করে যাচ্ছি, এবং সেটা কিন্তু হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা অনেক ব্যক্তি যারা ঘরে কোনো আবদ্ধ জীবন লিড করি, এই ব্যক্তিগুলা কিন্তু সবসময় নিজেকে একটা জিনিসের উপর দোষারোপ করে, সেই দোষারোপ হচ্ছে ভাগ্য। ভাগ্য ভাগ্যের উপর কিন্তু দোষারোপ করতেছে। ভাগ্যটা কেমন, যদি আমি আপনাকে বলি, ভাগ্যের একটা ইংলিশ একটা ওয়ার্ড আছে যেটা আমরা জানি, লাক, LUCK, লাক। লাক শব্দটার যদি ইংলিশে যদি অ্যাব্রিভিয়েশন যদি আমরা করি, তাহলে সংখ্যা কি দাঁড়ায়? ইংলিশে অ্যাব্রিভিয়েশন করলে লেভার আন্ডার কন্ট্রোল অফ নলেজ। অর্থাৎ আপনার জ্ঞানকে অবশ্যই আপনার শ্রম দ্বারা কন্ট্রোল করতে হবে, বা আপনার শ্রমকে জ্ঞান দ্বারা কন্ট্রোল করতে হবে। তাহলে অর্থাৎ আপনার ভাগ্য কিন্তু চাবি দিলে খুলবে, এছাড়া কিন্তু ভাগ্য খুলবে না। যদি ভাগ্য নিয়ে বসে থাকি যে আল্লাহ যা করছে কপালে যা রাখছে, তাহলে আল্লাহ কপালে যা রাখছে, আপনাকে ধরেন ভিক্ষা করার জন্য কপালে রাখছে, আপনি কি ভিক্ষুক হবেন? আপনাকে অন্যের গোলামি করার জন্য কপালে রেখে দিয়েছে সারা জীবন, আপনি চাকরামি করবেন, সেটা কি আপনি করবেন? আপনার কপালে রেখে দিছে। কিন্তু আবারও বলতেছি, সূরা অর্থাৎ ইমরান বলেন, সূরা আল বাকারা বলেন, বিভিন্ন জায়গা থেকে উল্লেখ করে বসে আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো ব্যক্তির সমাজ ব্যক্তির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি তার ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয়। আল কোরআন। তাহলে ভাগ্য আপনার কাছে আসে, কিন্তু ভাগ্য পরিবর্তন করার জন্য সচেষ্ট আপনাকে হতে হবে। আল্লাহ তাআলা আপনাকে ভাগ্য পরিবর্তন করে দিবে না। যার কারণে এখানে ইংলিশে ব্রিটিশও একটা অ্যাব্রিভিয়েশন করে ফেলছে, লেবার আন্ডার কন্ট্রোল অফ নলেজ। অর্থাৎ আপনার নলেজকে, আপনার জ্ঞানকে সর্বোচ্চ পরিশ্রম দ্বারা নিয়ন্ত্রণ করলে যে রেজাল্টটা বেরোবে, সেটা ভাগ্যের চাবি আসবে, সে চাবি দিয়ে তালাটা খুলতে পারবেন। আপনার খুললে আপনার ভাগ্য খুলবে। এছাড়া কিন্তু ভাগ্য খোলার কোনো কোনো সিস্টেম আমার বিশেষ করে জানা নাই, আপনার কাছে জানা আছে কিনা আমি জানি না। চলেন আমরা দেখি। অ্যাকচুয়ালি যে প্রতিষ্ঠান সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি, প্রতিষ্ঠান সম্পর্কে আপনার যদি বিশ্বাস না থাকে, আপনি অন্য ব্যক্তির প্ররোচনায় যদি বিশ্বাসহীনতায় যদি আপনি অবলম্বন করেন, তাহলে আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে না। হাজার হাজার ব্যক্তির ভাগ্যের চাকা ঘুরে যাবে, হাজার হাজার ব্যক্তির সমস্যার সমাধান হবে, হাজার হাজার ব্যক্তি এখান থেকে ডেভেলপমেন্ট করবে, হাজার হাজার ব্যক্তি এখান থেকে আয় ইনকাম সোর্স তৈরি করে তারা প্রতিষ্ঠিত হবে। লাভে লাভে আপনার কিছুই হবে না। বলুন তো কেন? কারণ আপনি নিজেকেই বিশ্বাস করতে পারেন না, এই বিধায় অন্যকে বিশ্বাস করবেন কি করে? তাহলে টপ 10 গ্রুপ কি ধরনের প্রতিষ্ঠান সেটা আমাকে জানা উচিত। আমি আগেই বলেছি, দেখেন টপ 10 গ্রুপ কিন্তু RFL, স্কয়ার, বসুন্ধরা, যমুনা এবং যেসব কোম্পানিগুলো এই পণ্যগুলো উৎপাদন করে থাকে এবং তারা বাজারজাতকরণ করে থাকে, সেরকম একটা সিস্টেমগত একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে টপ 10 গ্রুপ। এবং এই টপ 10 গ্রুপ নিজস্ব পণ্য কি করতেছে, উৎপাদন করে, এবং নিজস্ব পণ্য নিজস্ব ভাবে কি করে এটা বাজারজাত করানোর জন্য সশস্ত্র প্রক্রিয়াতে তারা কি করছে, তারা কার্যক্রম করে যাচ্ছে। ইভেন আমরা যদি বলি টপ 10 গ্রুপ কি, টপ 10 গ্রুপ হচ্ছে একের অধিক প্রতিষ্ঠান। এবং একের অধিক প্রতিষ্ঠান যখন কোনো লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য কাজ করে, তখন তাকে আমরা বলি গ্রুপ অফ কোম্পানি। এবং টপ 10 গ্রুপ অফ কোম্পানি এমন একটি কোম্পানি যেখানে অ্যাকচুয়ালি একাধিক প্রতিষ্ঠান থাকার কারণে একাধিক পরিমাণ পণ্য উৎপাদন হয়, এবং যেখানে আপনাদের দোয়াতে, আপনাদের ত্যাগ তিতিক্ষায়, আপনাদের ভালোবাসায় এখন পর্যন্ত আমরা মাঠে প্রায় 74টি প্রোডাক্ট রয়েছে আমাদের। সামনে আরো 17টা প্রোডাক্ট পেয়ে আমাদের অলরেডি লাইনে আছেন। আমরা আমাদের 2025 সালে টার্গেট ছিল মিনিমাম 100টি প্রোডাক্ট আমরা উৎপাদন করব। তাহলে 74টি প্রোডাক্ট অলরেডি আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি। বাকি প্রোডাক্টগুলো আমাদের আরো 17টা লাইনে আছে, এগুলো আমরা 2025-এ শেষ করব। এর মানে 2025-এ আমরা 100 পণ্য উৎপাদন করার যে একটা টার্গেট ফিল আপ করেছিলাম, সেটা কিন্তু সম্পূর্ণ করতে পেরেছি, এবং সেটা কিন্তু আমরা ডেভেলপমেন্ট করতে পেরেছি। টপ 10 গ্রুপ অফ প্রতিষ্ঠানটা অ্যাকচুয়ালি কেমন আপনাকে বুঝতে হবে। টপ 10 গ্রুপ অফ প্রতিষ্ঠান 9টা প্রতিষ্ঠানের মালিক। আপনাকে আবার বুঝতে হবে, 9টা প্রতিষ্ঠান তৈরি করছে। 9টা প্রতিষ্ঠানের ভিতরে টপ 10 বাজার নামক একটা প্রতিষ্ঠান আছে, কনজুমার নামক একটা প্রতিষ্ঠান আছে, ট্রেড ফ্যাশন নামক একটা প্রতিষ্ঠান আছে, ক্যাফেটেরিয়া নামক একটা প্রতিষ্ঠান আছে, টপ 10 ফুড অ্যান্ড এগ্রো প্রতিষ্ঠান আছে, টপ 10 পিওর হার্ট প্রতিষ্ঠান আছে, ন্যাচারাল বায়োমেডিসিন একটা প্রতিষ্ঠান আছে, কসমেটিক্স লিমিটেড অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামক প্রতিষ্ঠানগুলো আছে। তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান মিলেই কিন্তু টপ 10 গ্রুপ, আপনাকে বুঝতে হবে। তাহলে এগুলা হচ্ছে কোম্পানি একটা প্রোফাইল নিয়েই কাজ করে, সে প্রোফাইলে কে কে আছে, আমরা এই প্রোফাইল নিয়ে কাজ করছি। যে প্রোফাইলে টপ 10 বাজার লিমিটেড অনারেবল বোর্ড অফ ডিরেক্টর হিসেবে সম্পৃক্ত হয়ে আছে যারা, এবং যেসব ব্যক্তিরা কার্যক্রম করতেছে, এখান থেকে আমরা আশা করি ঈদের পরপরই কিছু ব্যক্তিকে তাদের রুট ম্যাপ অনুযায়ী
কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা পোস্ট নির্ধারণ করব, এবং জেনারেল যে বোর্ডটা আছে বোর্ডে কিছু ব্যক্তি সংযোজন হবে, এবং কিছু ব্যক্তি যারা বিয়োজন হলো তারা উপরের পোস্টের দিকে তাদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করছি। তাহলে অ্যাক্টিভিটিস ক্ষেত্রে আমরা বোর্ড অফ ডিরেক্টর তাদের পাচ্ছি। কোম্পানি, আপনার প্রশ্ন থাকতে পারে কোম্পানির কি কি কাগজপত্র বৈধতা আছে। কোম্পানির সকল কাগজপত্র বৈধতা থেকে শুরু করে একবারে এফডিএ পর্যন্ত, লাইসেন্স পর্যন্ত আপনাদের কি করা আছে। লাস্টে যে মেডিসিন যেটা আপনাদের সাথে শো করব, সেই মেডিসিনের কাগজটা আপনাদের দেখাবো। দেখেন, সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন ইউএসএ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা অলরেডি আমরা 2019 সালে সাবমিশন করছি, 2021 সালে যেটা আমাদের পাবলিশড হয়, এবং 2021 সালে পাবলিশ করার পর এফডিএ সেটাকে আমাদের ইউএসএ ফর এজেন্ট অফ এফডিএ সেটা আমাকে কি করে এই কিছুদিন আগে কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে ডেভেলপমেন্ট করার জন্য কার্যক্রম করছে। তাহলে সেটা কিন্তু আমরা পেয়েছি। তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বেসিক থেকে শুরু করে সকল ধরনের আমাদের কি আছে কাগজপাতি কিন্তু আছে এটা ডেভেলপমেন্ট করার জন্য। দিস ইজ দ্য টপ 10 গ্রুপ। ইভেন আপনাদের আরেকটা সিকিউরিটি দিয়ে থেকে জানি না আপনারা কিভাবে কাজ করছেন, কার ওয়েতে কাজ করছেন, বা কিভাবে আপনারা কার পরামর্শে আপনারা ডেভেলপমেন্ট করতেছেন নিজেদেরকে, কার কানে বাতাস দিতেছেন জানি না আমি। তবে একটা জিনিস আপনাদেরকে এনশিওর করে যাচ্ছে আজকে, সেটা হচ্ছে আপনারা কিন্তু স্ক্রিনে কিন্তু একটা দেখছেন, লোগো দেখছেন, একটা ছবি দেখতেছেন, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আমরা এমন কোনো প্রতিষ্ঠান নেই, প্রতিষ্ঠানটা 5 বছর টিকে থাকার কারণ কি, রহস্য কি? আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হোয়াট ইজ দ্য ম্যাজিক মিস্টার রাসেল? আপনার কাছে কোনো ম্যাজিক আছে কিনা, আপনার কাছে কোনো জাদু আছে কিনা? আপনি 5 বছর যাবতে প্রতিষ্ঠানটা একটা প্রতিষ্ঠান থেকে আপনি 9টা প্রতিষ্ঠান তৈরি করে একটা গ্রুপ অফ কোম্পানিতে রূপান্তরিত করলেন। হাউ ক্যান ইট দিস পসিবল? হাউ ক্যান ইট দিস প্রসিডিউর? আপনি কোন প্রসিডিউর মেনটেন করে কাজটা করলেন? বিশ্বাস করেন, আমার কাছে কোনো জাদু নাই, আমার কাছে কোনো ম্যাজিক নাই, আমার কাছে কোনো কারিশমেটিক প্ল্যান নাই। আমি শুধু একটা কথা বলবো, আমি কিছু রুলস ফলো করি, আমি কিছু নিয়ম ফলো করি, আমি কিছু ক্রাইটেরিয়া ফলো করি, আমি কিছু অথেন্টিক রিজন আমি ফলো করি, যে জিনিসগুলা ফলো করলে আমি এই জায়গা থেকে উত্তরণের একটা জায়গা খুঁজে পাই। এবং সেই জায়গাতে জুবাইর সাহেব, আপনি রিলুট করছেন, স্ক্রিনে বারবার টাচ করছেন, যার কারণে আমি মনে করি যে আমরা আমাদের জায়গা থেকে কিছু রুলস প্রসিডিউর মেনটেন করেই কিন্তু আমরা কি করছি, আমরা কিন্তু আমাদের কার্যক্রমগুলো কিন্তু করে যাচ্ছি, এবং কার্যক্রমগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে। যার কারণে টপ 10 গ্রুপ অফ প্রতিষ্ঠান এখন কিন্তু ছোট কোনো প্রতিষ্ঠান না। এই প্রতিষ্ঠানটা দেখেন, আমরা অনেক আগেই কিন্তু একটা জিনিস করার চেষ্টা করছি। দেখেন, আমি পৃথিবীতে থাকবো না, আপনি পৃথিবীতে থাকবেন না, কেউ পৃথিবীতে থাকবে না। তাহলে থাকবো না যেহেতু, তাহলে প্রতিষ্ঠানটা এমন একটা প্রাতিষ্ঠানিক জায়গাতে আমাদের তৈরি করে যেতে হবে। ম্যান কেন্দ্রিক কোনো প্রতিষ্ঠান তৈরি করা যাবে না, এটা এমন একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে যেটা সিস্টেম কেন্দ্রিক। এমন আমি থাকি আর না থাকি, এর প্রত্যেকটা ব্যক্তি যারা এখানে ইনভেস্ট করছে, প্রত্যেকটা ব্যক্তি যারা শেয়ার হোল্ডার হয়েছে, প্রত্যেকটা ব্যক্তি যারা ফাউন্ডার হয়েছে, প্রত্যেকটা ব্যক্তি যারা এখানে ইনকাম সোর্স তৈরি করছে, প্রত্যেকটা ব্যক্তি যারা র্যাঙ্ক হোল্ডার হয়েছে, প্রত্যেকটা ব্যক্তি তাদের অবস্থান তৈরি করছে, এই ব্যক্তিগুলোর জন্য তাদের 100% স্থায়ী ইনকামটা নিশ্চিত হয়। তার কারণে এটাকে সিস্টেম কেন্দ্রিক করতে হবে। যার কারণে আমরা 2021 সালে আমরা আরেকটা অ্যাপ্লিকেশন করি বাংলাদেশ ব্যাংকের নিকট। বাংলাদেশ ব্যাংকের আমরা বলি যে আমাদের কিন্তু ব্যবসা আমরা স্টার্টিং করছি, যখন পরিণত একটা বয়স আসবে, এই বয়সে কিন্তু আমাদের একটা সুযোগ করে দিয়েন যে আমাদের স্থাবর অস্থাবর যত সয় সম্পত্তি আছে সকল জিনিসের নিরাপত্তার দায়িত্ব আপনি থাকবেন। ইভেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল বেজে কিন্তু একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কার্যক্রম করে। এবং আমরা তাদের নিকট অ্যাপ্লিকেশন দেওয়ার সাথে সাথে আমাদের সকল এই বেস ব্যাংকে তারা সার্ভে আপ করছে। সার্ভে আপ করে তারা দেখছে যে না, এই প্রতিষ্ঠানটাই শুধু কাগজ কলমই নয়, এই প্রতিষ্ঠানটা তাদের জায়গা, তাদের প্রোডাকশন, তাদের এমপ্লয়মেন্ট, তাদের কেমিস্ট, তাদের ফ্যাসিলিটিস, এ টু জেড সকল জিনিস মিলে এটা অনেক টাকার একটা সম্পত্তি তৈরি হয়ে বসে আছে। তাহলে এই সম্পত্তিটিকে আমরা আমাদের বাংলাদেশ ব্যাংকে আমরা নিজস্ব অবকাঠামোতে সেটাকে নিরাপত্তা প্রদান করতে পারি, সেই জায়গাটাই কিন্তু আমরা কার্যক্রম করতেছিলাম। এবং সেখানে বাংলাদেশ ব্যাংকের একটা নোটিশ চলে আসে, সেই নোটিশটাতে আমরা দেখেন গিয়েছি বাংলাদেশ ব্যাংক হেড অফিস অফ ঢাকা পেমেন্ট সিস্টেম ডিভিশন। এখানে আমরা 2021 সালে অ্যাপ্লিকেশনটা সাবমিশন করি, এবং ওই 21 সালে সাবমিশনের প্ল্যানটা আমাদের সাথে অ্যাকনোলেজমেন্টের পেপারে কিন্তু চলে আসলো অনেক পরে। ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অল শিডিউল অফ ব্যাংকিং ইন বাংলাদেশ। বাংলাদেশের যতগুলো আপনার ব্যাংক আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে অর্থকারী, সে প্রতিষ্ঠানগুলার প্রতি শিডিউল পাঠালো ম্যানেজিং ডিরেক্টরদের নিকট, এবং কি চিফ এক্সিকিউটিভ অফিসার যাদের দায়িত্বরত অবস্থা কার্যক্রম করছে। এখানে বলা আছে দেখেন, বাংলাদেশ অপারেটিং, একটা কথা আছে, বাংলাদেশ অটোমেটিক চেক প্রসেসিং সিস্টেম বিএসিপিএস, এবং অপারেটিং রুলস অ্যান্ড প্রসিডিউর, যেখানে উইথ দ্য রেফারেন্স প্যারা নাম্বার 6 সার্কুলার নাম্বার এত এবং 2021 সাল দ্য অ্যাপ্রুভ বিএসিপিএস অপারেটিং রুলস অ্যান্ড প্রসিডিউর। আমরা এখানে একটা জিনিস দেখতেছি, সেই জিনিসটা অর্থাৎ অ্যাড্রেস পাবলিশড অ্যানাউন্সমেন্ট ওয়েবসাইটে আমরা দেখতেছি টপ 10 গ্রুপ
এবং কি .online, Top10Bazaar.online, এই দুটা প্রতিষ্ঠান থেকে যারা যারা ইনকাম করে, এই দুটা প্রতিষ্ঠান থেকে যারা এখানে পার্টনারশিপ আছে, এই দুটা প্রতিষ্ঠান থেকে যারা ইনকাম সোর্স ক্রিয়েট করছে, যারা এই প্রতিষ্ঠান থেকে অ্যাকচুয়ালি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করছে, যারা রয়্যালটি স্থায়ী ইনকাম সোর্স তৈরি করছে, এই ব্যক্তিগুলা তাদের ব্যাংক এবং প্রতিষ্ঠানের মাধ্যমে তারা তাদের যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থানের শিডিউলের মাধ্যমে তাদের উত্তোলন উইথড্রল কার্যক্রম এবং আপনাদের টোটাল অ্যাকাউন্ট, আপনাদের অ্যাসেট, সকল বিষয় সংরক্ষণের দায়িত্ব বাংলাদেশ সরকারের, বাংলাদেশ ব্যাংকের। তাহলে এমন একটা জায়গায় আপনারা আছেন যে জায়গাটা হচ্ছে নিরাপত্তাহীনতার একটা জায়গা না। এটা অন্য কোনো বুইফুট কোনো কোম্পানির মতো করে আপনাকে চিন্তা করলে হবে না, অন্য কোনো বুইফুট প্রতিষ্ঠানের মতো ভাবলে আপনার হবে না। জমক প্রতিষ্ঠান এসে সার্ভার তৈরি করে আমরা 1 লাখ টাকা চিন্তা করে 4 লাখ টাকা নিয়ে গেছে, 5 লাখ টাকা নিয়ে গেছে, 2 লাখ টাকা নিয়ে গেছে, এরকম ভুয়া প্রতিষ্ঠানের মতো ওই প্রতিষ্ঠান Top10Bazaar বা Top10 গ্রুপ নয়। কারণ আমি আবারও বলতেছি, চিরদিন আপনার আমি বেঁচে থাকবো না, এমন একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে যে প্রতিষ্ঠানটা অ্যাকচুয়ালি ম্যান কেন্দ্রিক কোনো নির্ভরশীল হবে না, এই প্রতিষ্ঠানটা হবে সিস্টেম কেন্দ্রিক। যেমন স্কোয়ারের মালিক যদি স্যামসাং এর চৌধুরী মারা যায়, স্যামসাং এর চৌধুরীর কারণে স্কোয়ার বন্ধ হয়ে যায়নি, স্কোয়ার কিন্তু সিস্টেম কেন্দ্রিক বিজনেস করে। আরএফএল এর মালিক আমজাদ সাহেব যদি মারা যায়, আরএফএল কিন্তু বন্ধ হয়নি। বাবুল সাহেব যদি যমুনা গ্রুপের মালিক হতে, বাবুল সাহেব যদি মারা যায়, যমুনা গ্রুপ কিন্তু বন্ধ হয়নি। বিকজ দিস ইজ দ্য নট ম্যান ওরিয়েন্টেড বিজনেস সিস্টেম, বিকজ অলরেডি কি ইটস এ ইস্যু টু এবং কি সাবমিশন টু এবং সিস্টেম কেন্দ্রিক কি বিজনেস প্ল্যাটফর্ম। তাহলে Top10 গ্রুপ, Top10Bazaar যে প্রতিষ্ঠানটার কথা আমি আপনাদের সাথে বলছি, এই প্রতিষ্ঠানটা কিন্তু অ্যাকচুয়ালি কি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার আপনার ম্যান কেন্দ্রিক কোনো প্রতিষ্ঠান না। এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে কি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সিস্টেম কেন্দ্রিক প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংক আপনার অ্যাকাউন্টের দায়িত্ব সংরক্ষণ এবং আপনার ইনকামের দায়িত্ব সংরক্ষণ, আপনার ক্যারিয়ার ইনকামের সংরক্ষণ দায়িত্ব, সকল জিনিস মেনটেন বাংলাদেশ সরকারের অথেন্টিকেশন, একটা ব্যাংক প্রতিষ্ঠান আপনার সাথে নিয়ে আপনাকে নিয়ে কার্যক্রম করে, সেখানে আর আপনি আর আমি কি সিকিউরিটি চাই আমাকে বুঝান। আপনি বলেন যে অমুক সিকিউরিটি আছে কিনা, আপনার কোম্পানি থাকবেন কিনা, ভাই আপনার আমার কথা না, 5 বছর আগেও অনেক ব্যক্তি বলেছে কোম্পানি থাকবে কিনা। আমার প্রশ্ন হচ্ছে আপনি কি আছেন? আপনি নাই, কোম্পানি আছে, বলুন তো কেন? কোম্পানি থাকবে, ছিল, আছে, ভবিষ্যতে থাকবে, আপনার 30 বছর পার হলেও থাকবে, 60 বছর পার হলেও থাকবে, 100 বছর পার হলেও কোম্পানি থাকবে। আমার প্রশ্ন হচ্ছে আপনি থাকবেন কিনা, বলুন তো কেন? আপনি থাকতেছেন একটাই কারণে, আপনার টেম্পার নাই। টেম্পার বুঝেন তো? টেম্পার, আপনার টেম্পার নাই, মানে কাজ করার জন্য যে একটা টেম্পার থাকে, একটা মেজাজ থাকে, একটা টলারেন্স পাওয়ার থাকে, ধৈর্য থাকে, ঘাম জড়াইতে হয়, রক্ত জড়াইতে হয়, পরিশ্রম করতে হয়, ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে একটা জায়গা তৈরি করতে হয়, সেই জায়গাটা আপনার টেম্পার নাই। টেম্পার নাই বিধায় আপনি ঘরের কোনো আবদ্ধ একজন ব্যক্তি হিসেবে কি করছেন, কাজ করছেন। ঘরে কোনো আবদ্ধ ব্যক্তি হিসেবে আপনি শুয়ে বসে দিন কাটাচ্ছেন, বাট আরেকজন ব্যক্তি পরিশ্রম করছে, সে সফলতা অর্জন করছে। যাদের কথাই আপনারা শুনেন না কেন, যে ব্যক্তিদের কথাই শুনেন না কেন, ওই ব্যক্তিগুলা কোম্পানিতে নাই, কিন্তু কোম্পানি আছে। কোম্পানি কোম্পানির জায়গাটা কিন্তু ঠিকই ঠিকই গেল, কোম্পানি কোম্পানির জায়গাটা ঠিকই তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট করে দিল। যারা কোম্পানিকে বিশ্বাস করে এগিয়ে গেছে, তারা কোম্পানিতে অলরেডি সফল। এই কোম্পানিতে দুজন ব্যক্তি অ্যাকচুয়ালি টিকবে না, আমি আপনাদের বলে দিই। একজন ব্যক্তি হচ্ছে পাবলিক ফাংশন থেকে টাকা নিয়েছে, অথচ কোম্পানিতে জমা না দিয়ে প্রোডাক্টের কথা বলে টাকা নিয়ে তারা টাকা আত্মসাৎ করছে। এই ব্যক্তি কোম্পানিতে টিকে থাকবে না, সরাসরি আল্লাহর গজব পড়বে তার উপর, যে কোনো প্রতিষ্ঠানে। কারণ অন্যের আমানত সে খেয়ানত করছে। দ্বিতীয় নম্বর, একটা প্রতিষ্ঠানে এই ব্যক্তি কোনোদিন টিকে থাকতে পারবে না যে প্রতিষ্ঠানে আপনার ডাউনলাইন আপলাইন ছেলে মেয়ে উভয় একটা মানে অসামাজিক একটা সম্পর্ক তৈরি করছেন, যে সময় অসামাজিক সম্পর্কের কারণে আপনার ব্যবসা প্রতিষ্ঠান অচিরে ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই দুইটা রিজনের কারণে Top10 গ্রুপে আপনি ব্যবসা করতে পারবেন না। কোনো ব্যক্তির সাথে যদি 5 বছর পর আপনার সাক্ষাৎ হয়, 2 বছর পরে সাক্ষাৎ হয়, আপনার মাঠে ঘাটে গেলে অনেক ব্যক্তি এরকম পাবেন যে আমিও তো Top10 বাজারে ছিলাম, আমিও তো Top10 গ্রুপে ছিলাম, আমিও তো কাজ করছি, এখন আমি কাজ করি না। এই ব্যক্তিকে আমি কি উত্তর দেবো জানেন? আপনি তাকে একটা কোশ্চেন করবেন যে আপনি Top10 বাজারে ছিলেন, Top10 বাজারে আসিলেন, Top10 বাজারে কাজ করছিলেন, এখন নাই কেন? কারণটা কি? কারণ কোম্পানি তো আছে, আপনি নাই কেন? নাই কারণ দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে পুয়ার এলাকা থেকে উনি টাকা আত্মসাৎ করছে, কোম্পানির নাম ভাঙাইয়া কোম্পানিকে জমা দেয় নাই, কোম্পানি সেটাকে পানিশমেন্ট দিছে, এক। আর দ্বিতীয় নম্বরে হইতেছে সে যখন কাজটা করতে যাবে, কোম্পানিতে টাকা জমা দিবে, যে পরিমাণ টাকা খাইয়া ফেলাইছে, ওই টাকাটা কোম্পানিতে জমা দিতে পারছে না বিধায় কাজ থেকে দূরে থেকে ওই ব্যক্তিদের বলতেছে ভাই কোম্পানি তো নাই, এ কথা বলতেছে। দ্বিতীয় নম্বর বিষয় হইতেছে সে এমন কিছু কেলেঙ্কারি করছে নারী এবং পুরুষ সংগঠিত, যে আত্মসম্মান বোধের কারণে সে হাইড হয়ে গেছে,
সে ব্যবসা করতে পারে নাই। এই দুইটা কারণে একজন ব্যক্তি ব্যবসা করা করতে পারবে না। এই ব্যক্তিগুলো করাপ্টেড পিপুল, যারা বিশেষ করে এই ধরনের কথাগুলো বলবে তাদের বলেন কোম্পানি তো আছে, আপনি নাই কেন? তাহলে অবশ্যই সামথিং হ্যাজ, কোন একটা কারণ আছে। কারণ হচ্ছে দুইটার ভিতর একটা কারণ কিন্তু আপনাকে শনাক্ত করতে হবে। তাহলে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। আপনার একটা ব্যাংক, যেটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, রাষ্ট্র চালায়, বাংলাদেশ চালায়, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংক যদি আপনার কোম্পানি বা আপনার নিজের সিকিউরিটি প্রদান করে, ওই জায়গাটার সিকিউরিটি কিসের প্রয়োজন পড়ে? আমাদের মূল ভিশনের টপ 10 গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানগুলোর ভিতরে আপনাদের একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই, যে এ পর্যন্ত টপ 10 বাজার লিমিটেড 129টি ব্রাঞ্চ অফিস সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করে। এর মানে আপনার শুধু একটা অফিস নিয়ে ব্যবসা করে না, 129টা অফিস চালায়। এবং 129টা অফিস, আজকে ফ্রাইডে চলছে, আপনারা জানেন কিনা, সকাল সেশনে কিন্তু 129টা অফিসেই কিন্তু অলরেডি প্রোগ্রাম হয়েছে, দুই একটা বাদ দিয়ে। দুই একটা বাদ দিয়ে আপনার সকাল 10টার থেকে প্রোগ্রাম স্টার্টিং হয়েছে। এখন পর্যন্ত আপনারা প্রোগ্রাম বিভিন্ন জায়গাতে স্টার্টিং আছে, প্রোগ্রাম করতেছে, তারা বিভিন্ন লাইভ প্রোগ্রাম তারা করতেছে। আমি আপনাদের সাথে লিডারদের সাথে একসাথে হয়েছি একটাই কারণে, যে আপনারা যারা বিচ্ছিন্ন অবস্থায় আছেন তাদেরকে একটু আমাদের এই প্ল্যানটা শেয়ার করা উচিত। কিন্তু অর্গানাইজ ওয়েতে যারা কার্যক্রম করছে, এরা প্রত্যেকটা ব্যক্তি অর্গানাইজ ওয়েতে সকাল 10টা থেকে শুরু করে এখন পর্যন্ত 129টা অফিসেই বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম মিটিং সিটিং হচ্ছে, এবং ইফতার পার্টির আয়োজন আছে, দুই চারটা অফিস বাদ দিয়ে। এটা আমি বলতেছি। ডিয়ার অডিয়েন্স, টপ 10 ট্রেড ফ্যাশন লিমিটেড, আমাদের প্রথম ব্যবসায় শুরু হয় আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি দিয়ে। আমাদের প্রথম ব্যবসায় শুরু হয় থ্রি পিস পাঞ্জাবি ফ্যাশন আইটেম দিয়ে। তারপর আমাদের ব্যবসা শুরু হয়, আমরা বিভিন্ন আইটেম ব্যবসা করছি, তার মধ্যে আরেকটা প্রতিষ্ঠান টপ 10 বাই মেডিসিন লিমিটেড, যেটা অটোমেটিকলি আমরা ফার্মাসিউটিক্যালস লাইসেন্স পেয়ে গেছি। এটা আপনাদের জন্য একটা গুড নিউজ শুধু না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা মাইল ফলক রিপোর্ট, যেটা এ পর্যন্ত কোনো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যালস এর লাইসেন্স পান নাই, কিন্তু একটা কোম্পানি লাইসেন্স পেলে, সেটা হচ্ছে টপ 10 বাই মেডিসিন লিমিটেড, সেটা হচ্ছে টপ 10 গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। ইভেন টপ 10 কনজিউমার লিমিটেড এই প্রতিষ্ঠানটাকে চালানোর জন্য, পরিচালনা করার জন্য প্রত্যেকটা ওয়ার্কিং করছেন। নতুন ম্যানেজমেন্ট যারা আছেন তাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে তাদের মতো করে। টপ 10 কনজিউমার অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, এটা টপ 10 কনজিউমার লিমিটেড অ্যান্ড কনজিউমার কসমেটিক আলাদা একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা অ্যাকচুয়ালি টপ 10 বাজার লিমিটেডের একটা অংশ, গ্রুপের একটা অংশ হিসেবে বাজারে বিশাল মার্কেট একটা তৈরি করে নিয়ে বসে আছে। এরপরে ক্যাফেটেরিয়া বেস মার্কেট, এবং মার্কেট অনুযায়ী কার্যক্রম করছে টপ 10 এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আপনাদের বেভারেজ যারা বিশেষ করে আছেন, বিভিন্ন আইটেমের পণ্য, বিভিন্ন আইটেমের সিস্টেম। টপ 10 ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এটা আমাদের নতুন আরেকটা প্রতিষ্ঠান, এফএনএফ টিপস অর্থাৎ লিমিটেড। এখানে আমরা আমাদের দেশে ইউরোপিয়ান কান্ট্রি থেকে শুরু করে ভিসা প্রসেসিং এর যত কার্যক্রম আছে, এই কার্যক্রমটা আমাদের এই প্রতিষ্ঠানটা করে থাকে। ফরেন কান্ট্রিতে যারা যাইতে ইচ্ছুক তাদেরকে 100% নিশ্চয়তার সহিত এই কাজটা করে থাকে। এটা হচ্ছে আমাদের এফএনএফ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এবং সেই সাথে আমরা যেন কক্সবাজার, আমরা রাঙ্গামাটি ট্যুর দিচ্ছি, আমরা কুয়াকাটা, বিভিন্ন ধরনের ট্যুর আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে, এটা সম্পূর্ণ এফএনএফ ট্রিপ থেকে হবে, অর্থাৎ আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টপ 10 গ্রুপের আলোড়নকারী ব্যবসা প্রতিষ্ঠানের নাম হইতেছে, যতগুলো প্রতিষ্ঠান আমরা দেখছি, সকল প্রতিষ্ঠান আলোড়নকারী প্রতিষ্ঠান হচ্ছে টপ 10 বাই মেডিসিন লিমিটেড। এই মেডিসিন দিয়ে কিন্তু দেখেন একটা বিশাল আলোড়ন কিন্তু সৃষ্টি হয়েছে, বিকজ যদি মেডিসিন বা যদি আপনার পণ্য বা আপনার প্রোডাক্ট যদি অ্যাকচুয়ালি কাজ করে, তাহলে আপনার তো আমার এত বেশি কথা বলার প্রয়োজন নাই, এত বেশি কথা বলার, এত বেশি কাজ করার প্রয়োজন নাই। প্রোডাক্ট যদি কথা বলে, তাহলে সকল জিনিসই কিন্তু অটোমেটিকলি কি হচ্ছে, কথা কিন্তু বলতেছে, কথা কাজ করতেছে। সেটা কি কি চলো আমরা দেখি। সায়েন্স অফ মাশরুম, আমি কিছু আপনাদের এই বায়োমেডিসিনটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে তৈরি করছি, এই বায়োমেডিসিনটা অ্যাকচুয়ালি আমাদের হার্বস কি, আমাদের মূল সায়েন্সটা কি, এই সায়েন্সটা কিন্তু আপনাকে বুঝতে হবে। না বুঝলে আপনি কখনোই বুঝে উঠতে পারবেন না যে আপনি অ্যাকচুয়ালি কোন ফাংশনাল ওয়ার্ক দিয়ে আপনার কার্যক্রম করছেন। এখন আমরা টপ 10 বায়োমেডিসিনের যে ওয়ার্কটা আমরা করতেছি, এই ওয়ার্কটা হচ্ছে টোটাল ফাংশনাল ওয়ার্ক, ফাংশনাল মেডিসিন। আমরা বলবো ফাংশনাল মেডিসিন, কথা ল্যাঙ্গুয়েজ গুলো বুঝবেন, ফাংশনাল মেডিসিন মানে ফাংশনাল ওয়ার্ক করে। যেমন আমাদের বডিতে গুরুত্বপূর্ণ 7টা অর্গান আছে, যেমন কিডনি, লিভার, স্টমাক, ব্রেন, হার্ট, ফুসফুস, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার প্যানক্রিয়াস, এরকম গুরুত্বপূর্ণ আরো অর্গান গুলো রয়েছে, যে অর্গান গুলো ফাংশনাল ওয়ার্ক করে আপনার বডির ভিতরে। তাহলে আমরা যে মেডিসিন গুলো তৈরি করছি, সেই মেডিসিন গুলো হচ্ছে ফাংশনাল ফুড, ফাংশনাল মেডিসিন, ফাংশনাল ওয়ার্কিং মেডিসিন যেটা করে। এই মেডিসিনের মূল র মেটেরিয়ালসটা কি? মূল র মেটেরিয়ালসটা হচ্ছে মাশরুম। আমাদের এই দেশে না, আমাদের পৃথিবীতে প্রায় আপনার 14,000 প্লাস আপনার প্রজাতির মাশরুম রয়েছে, 14,000 প্রজাতি। চিন্তা করেন,
14,000 প্রজাতির মাশরুম রয়েছে, যে মাশরুমের অধিকাংশ মাশরুম হচ্ছে বিষক্রিয়াযুক্ত, মানে বিষ আছে, যেটা খাইলে মানুষ তাৎক্ষণিক মৃত্যুবরণ করতে পারে। এই ধরনের কিন্তু কিছু মাশরুম আমরা দেখছি, অর্থাৎ আর ম্যাক্সিমাম মাশরুমের ভিতর থেকে কতিপয় কিছু মাশরুম আছে যেটা ঔষধি গুণ সম্পূর্ণ এবং ওষুধ নিয়ে কার্যক্রম করে, এবং সারা পৃথিবীর ভিতরে যত মেডিসিন আছে সকল মেডিসিনের শ্রেষ্ঠ মেডিসিন বলা হয় মাশরুমকে। চলেন আমরা দেখি মাশরুমের বিভিন্ন প্রজাতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রজাতি কিন্তু আমরা এখানে দেখছি। যেমন সায়েন্স অফ মাশরুমে আমরা বিভিন্ন প্রজাতির মাশরুম আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, একটা পর একটা মাশরুমের কিন্তু অভাব নেই, দেখেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জাদুকরি মাশরুমের হচ্ছে কিং অফ হার্বস। পৃথিবীতে যত প্রকার আপনি মেডিসিন পাবেন, যত প্রকার মেডিসিন বলেন, সেটা আয়ুর্বেদিক মেডিসিন বলেন, সেটা আপনার কেমিক্যাল মেডিসিন বলে, যত ফার্মাসিউটিক্যাল মেডিসিন বলে, সকল মেডিসিনে হার্বস গুলোকে যদি একসাথে করা হয়, তাহলে এই হার্বসের কখনো যে এই যে আপনার মাশরুমটা সামনে রেড মাশরুমটা দেখছেন, এই মাশরুমের সমান পরিপূর্ণ হবে না। ইম্পর্টেন্ট, চিন্তা করেন, কিং অফ হার্বস। এই হার্ব নিয়ে কিন্তু আমরা কি করছি, আমরা কিন্তু সায়েন্সটাকে কিন্তু আমাদের এই মেডিসিনটা কিন্তু ডেভেলপমেন্ট করছি, আমাদের বায়োমেডিসিনটাকে আমরা স্টাবলিশমেন্ট করছি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি একটু কোরআনের বাণী শুনি, একটা মাশরুম সম্পর্কে কি তথ্য দিচ্ছে এবং হাদিস কি বলতেছে। মাশরুম সম্পর্কে যে তথ্যগুলো আমরা পাচ্ছি, এটা একটা ইম্পর্টেন্ট তথ্য, আপনার একটু পড়া শেষ মনে হয় অথবা দেখেন, লেখা আছে 51 অর্থাৎ 69 নম্বর হাদিসে কোথাও হবে ইবনু সাইদ রহমতুল্লাহ আনহু এবং জাবির রহমতুল্লাহ আনহু থেকে অন্য সনদে ইসাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আনহু, সাইদ ইবনু জাইদ ইবনু অমর ইবনু নফাইল, কতগুলো দেখেন আপনার ব্যক্তি নাম উল্লেখ করছে। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কাম মাশরুম বা মান্না জাতীয় এমন একটা কথা উল্লেখ করছে। 51 আমরা এখানে 72 নম্বর সিরিয়ালে দেখি সাইদ ইবনু আমল থেকে শুরু করে তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কামা অর্থাৎ সে মান্য অর্থাৎ মাশরুম জাতীয়, যা বনি ইসরায়েলের উপর মহামান্বিত ও গৌরবান্বিত আল্লাহ তাআলা তাদের উপর অবতীর্ণ করেছিলেন। এবং এর পূর্বে যত নবী ও রাসূল এসেছিলেন, এই নবী ও রাসূলদের কাছে এই জিনিসটা কিন্তু আল্লাহ তাআলা কি করছেন, আল্লাহ তাআলা প্রেরণ করছেন। তাহলে চিন্তা করেন। এবং 5173 নম্বর একটা হাদিস দেখি ইসাক ইবনে ইব্রাহিম থেকে শুরু করে আমরা অনেকগুলো সূত্রে দেখতেছি, সাইদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে থেকে বর্ণিত, তিনি বলেছেন কামা মানে সে মান্য অর্থাৎ মাশরুম জাতীয়, যা মহান মহিয়ান আল্লাহ মুসা আল্লাহ সাল্লামের উপর কি করেছেন, অবতীর্ণ করেছেন। তাহলে পূর্বে নবী ও রসুল যারা পৃথিবীতে এসছে, নবী ও রসুল পূর্বে যাদের নবী ও রসুলকে আমরা দেখেছি সরি শুনেছি, এবং নবী ও রাসূল যারা এসছে, হাদিস কোরআনে উল্লেখিত বর্ণিত আমরা একটা তথ্য পাচ্ছি। সে তথ্যটা হচ্ছে যে মাশরুম একটা নিছক ছোট কোনো সাবজেক্ট না। মাশরুম হচ্ছে এমন একটা সাবজেক্ট নিয়ে আমরা কথা বলতেছি, যেটা হাদিসে কোরআনে বিভিন্ন জায়গায় কি করা আছে, উল্লেখিত করা আছে, এবং উল্লেখ পর্যায়ে কিন্তু অলরেডি আছে। তাহলে আমরা সেই জিনিসটা কিন্তু এখানে কিন্তু আমরা দেখতেছি। তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা আমাদের অবস্থান থেকে এমন একটা প্রোডাক্ট, আমরা এমন একটা সায়েন্স নিয়ে বর্তমানে ওয়ার্ক করতেছি, যে সায়েন্স নিয়ে ওয়ার্ক করতেছি, এবং সেই সায়েন্স নিয়ে যদি আমরা ওয়ার্ক করে আমরা কিন্তু সফলতা অর্জন করছি, যে যত হার্বস আছে পৃথিবীতে সকল হার্বসের কি বরঞ্চ কিং অফ হার্বস, যখন যত মেডিসিন আছে এই মেডিসিনের যত দেখেন সম্ভার দেখেন, সকল মেডিসিনের কিং যারা আছেন, এর মধ্যে হচ্ছে এই মাশরুম জাতীয় পণ্যটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটা জিনিস এখানে দেখে যাই, চলেন আমরা দেখি ডক্টর সেস কি বলতেছে। ডক্টর সে হেলথ ইজ ওয়েলথ, সো ইট হেলদি বি ওয়েলদি। আপনি যদি সুস্থ হতে চান তাহলে ভালো খাবার খাইতে হবে, ভালো খাবার খেলে ভালোভাবে আপনি থাকতে পারবেন, ভালোভাবে সুস্থ থাকতে পারবেন। বর্তমান যুগ আমরা একটা জিনিসের উপর নির্ভরশীল, সেই জিনিসটার নাম হচ্ছে মেডিসিন। মেডিসিন 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 নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ছি আমরা আমাদের লাইফস্টাইলে, আমাদের লাইফে, যে মেডিসিন কি আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। এবং এই ইউরোপিয়ান কান্ট্রি থেকে শুরু করে অর্থাৎ বহির্বিশ্বের দেশ থেকে শুরু করে আজকে আমরা যে দেশে বর্তমানে বসবাস করছি, আর প্রত্যেকটা দেশে বিলিভ ইট অর নট, আপনার কিভাবে নেবেন আই ডোন্ট কেয়ার, আমার বোঝার বিষয় না। কথা হচ্ছে মেডিসিন যদি আপনার অসুস্থ শরীরকে সুস্থই করতো, তাহলে মানুষের রোগের সংখ্যা বাড়তি হতো না, রোগের সঙ্গে বেড়ে যেত না। তাহলে এই মেডিসিন যদি মানুষের প্রবলেমই সলভ করতো, তাহলে আপনি কিন্তু ভাত মাছ মাংস ডাল শাক সবজি খেতেন না। এই মেডিসিন খেয়ে মানুষ জীবন ধারণ করতে পারতো, মানুষকে বাজারে যেতে হতো না, মানুষকে চাষাবাদ করতে হতো না, মানুষকে বিভিন্ন সাবজেক্ট নিয়ে ওই সারাদিন পরিশ্রম করতে হতো না। তাহলে ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে মেডিসিন মানুষের প্রবলেম সলভ করে না, নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা দেখি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হট প্রোডাক্ট এবং হট রূপ,
আছে, সে রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস পেশেন্টকে আমরা বলি সকল রোগের জনক জননী। মানে ডায়াবেটিস যার হয়েছে আল্লাহ তাআলা তার সকল রোগী দিবে টুডেন টুমোরো। এটা বিশ্বাস করেন আর না করেন, মানে সকল রোগ আল্লাহ তাআলা তাদেরকে দিবে। ওয়েট করেন, ওয়েট এন্ড সি। এই ডায়াবেটিসের মূল ফাংশনটা কি অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে। আমি এর আগেও কিন্তু আপনাদের বলেছি যে মানবদের গুরুত্বপূর্ণ ফাংশনাল কিছু ওয়ার্কিং কি আছে, অর্গান আছে। তার মধ্যে কিডনি, লিভার, স্টমাক, হার্ট, ফুসফুস, ব্রেন, প্যানক্রিয়াস। আমি কথা বলতেছি কিন্তু দেখেন, একটা অর্গানের যদি ডিস্টার্ব তৈরি হয় তাহলে আরেকটা অর্গান কিন্তু নষ্ট হবে, আরেকটা অর্গান থেকে আরেকটা অর্গান নষ্ট হয়। যেমন মনে করলেন যে একজন ডায়াবেটিস পেশেন্ট, তার ডায়াবেটিসটা কেন হচ্ছে এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। কেন হচ্ছে? আমার হচ্ছে না, আপনার হচ্ছে কেন? কারণ একটাই, আপনি যে পরিমাণ খাবার খাচ্ছেন, এই খাবার থেকে যে পরিমাণ সুগার তৈরি হয়, এই সুগারটাকে ভেঙে গলিয়ে এনার্জিতে পার্ট করার জন্য যে প্যানক্রিয়াস, যে যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাইতেছি, এখানে মার্ক করে দেখাইতেছি, এই প্যানক্রিয়াসে আপনার এই ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো দেখতেছেন, এগুলো কিন্তু এক একটা বিটা সেল। এগুলোকে বিটা সেল বলা হয়। এই বিটা সেল, এই জায়গা থেকে বিটা সেল যখন আপনার ইনসুলিন প্রোডাকশন করে না, তখনই আপনার রক্তে গ্লুকোজের সংখ্যা, সুগারের সংখ্যা বেড়ে যায়। যখন বেড়ে যায় তখনই আপনার চোখে ঝাপসা দেখেন, তখনই আপনার প্রস্রাবের সংখ্যা বেড়ে যায়, তখনই কিন্তু হার্টের নিঃশ্বাসের প্রবলেম তৈরি হয়, তখনই কিন্তু ব্রেন স্ট্রোক তৈরি হয়। তাহলে এর মানে আপনার ফাংশনের মূল প্রবলেমটা কোথায়? আপনি কখনো নির্বাচন করতেছেন না। নির্বাচন করতে হবে কোন অর্গানটার প্রবলেমের কারণে আপনার ডায়াবেটিসটা হয়েছে। ওই যে ওই অর্গানটাকে যদি সুস্থ করা যায়, ওই অর্গানটাকে যদি খাবার দেওয়া যায়, ওই অর্গানটাকে যদি মেডিসিন, আমাদের আয়ুর্বেদিক মেডিসিন অথবা খাবার দিয়ে তাকে সুস্থ করা যায়, তাহলে সে কিন্তু তার ওয়ার্কটা শুরু করতে পারে। যদি ওয়ার্কটি শুরু না করতে পারে তাহলে সারা জীবন একটা পর একটা অঙ্গ হানি আপনার জীবনে ঘটতে থাকবে। এটা সত্য কথা। সরি। তাহলে এক্ষেত্রে আমরা দেখি আপনি ইনসুলিন নিচ্ছেন, একটা স্লাইড আপনাদের সামনে চলে আসে, এটা প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসে আপনার কিছু বদ অভ্যাস আছে। সে বদ অভ্যাস হচ্ছে আপনি সল্টেস খাবার খান, আপনি গরুর চর্বি খান, আপনি 2 দিন পর পর গরু মাংস খেতেছেন, তারপরে আপনি মিষ্টি জাতীয় খাবার প্রত্যেকদিন খাইতে পছন্দ করেন, আপনি লবণাক্ত খাবার খাইতে আরো বেশি পছন্দ করেন, আপনি আপনার স্নেহ জাতীয় খাবার, তেল জাতীয় খাবার খাইতে খুব পছন্দ করেন। সরি, এইসবের কারণে আপনার গুরুত্বপূর্ণ যে প্যানকেসটা আপনি এখন বর্তমানে দেখতেছেন, এই প্যানকেসটাকে কিন্তু আপনি মেরে ফেলছেন। এই প্যানকেসটা কিন্তু আপনি আর জীবিত রাখেন নাই। এই প্যানকেসটা কিন্তু ধীরে ধীরে আপনার ভিতরে ঢুকে, এই যে আপনার বদভ্যাস রয়েছে, বদভ্যাসের কারণে আপনার প্যানকেসটা কিন্তু এইভাবে একটার পর একটা কোষ কিন্তু ড্যামেজ হতেছে, এবং একটার পর একটা ড্যামেজ কিন্তু হইতে হইতে একসময় প্যানকেসটা যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন এই প্যানকেসটা যখন ওয়ার্ক করে না, ইনসুলিন প্রোডাকশন করতেছে না, ইনসুলিন কিন্তু প্রোডাকশন এটা করে, খেয়াল রাখেন, প্রোডাকশন না করছে, তখনই কিন্তু আপনার ডাক্তার কাছে যান, ডাক্তার সাহেব আমার তো অলরেডি চোখে ঝাপসা দেখতেছি। অর্থাৎ আমি ফাংশনটা যদি আপনাকে এইভাবে বলি, যে যে আপনার যখন খাবারটা খাচ্ছেন, এই খাবারটা খাওয়ার সাথে সাথে আপনার কি হচ্ছে, গ্লুকোজ যখন সুগারটা বেড়ে যাচ্ছে, এই সুগারটা কিন্তু সরাসরি কিন্তু আপনার ব্লাডে যায়। ব্লাডে যখন আপনার যাচ্ছে, ব্লাডে গিয়ে ব্লাডের ঘনত্ব বেড়ে যাচ্ছে, কিন্তু ইনসুলিন আপনার এই প্যানক্রিয়াস আপনাকে প্রোডাকশন না করার কারণে এটা কিন্তু রক্তে আপনার ঘনত্বের পরিমাণ বেড়ে যায়। রক্তের ঘনত্ব যখন বেড়ে যায় তখন কিন্তু আপনার একটা ঝিমানি ভাব আসে। এটা একটা ডায়াবেটিস পেশেন্টের চোখে সে ঝাপসা দেখবে, কারণ চোখে ঝাপসা এই জন্য দেখতেছে, ব্লাড কিন্তু আঠা আঠা হয়ে গেছে, এবং এক পর্যায়ে হার্ট কিন্তু তার ফাংশনে, তার হার্ট পাঞ্চ করতে অসুবিধা হচ্ছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, বিকজ তার রক্ত কি হয়েছে, আঠালো আঠালো ভাব হয়ে গেছে, বিকজ তার সুগারের পরিমাণ বেড়ে গেছে। এবং এই পেশেন্ট কিন্তু এক সময় সে অজ্ঞান পর্যন্ত হয়ে যায় এবং মাটিতে পড়ে যায়। তখন আমরা তাড়াতাড়ি করে আমরা ডাক্তার কাছে নিয়ে যাই, ডাক্তার চেক আপ করে তাৎক্ষণিক ডাক্তার বলে ইনসুলিন পোস্ট করেন। ওই যে আপনার কেমিক্যাল ইনসুলিন সুই দিয়ে যখন আপনার বডিতে পোস্টিং করলো, তখন এই ইনসুলিনের ফাংশনটা হচ্ছে সুগারকে ভেঙে গলিয়ে এনার্জিতে কনভার্ট করা। যে এনার্জি হলো, শক্তিটা হলো, এই শক্তিটা কিন্তু বিভিন্ন কোষের খাবার, এই খাবার হিসেবে প্রত্যেকটা জায়গাতে পৌঁছে গেল। কিন্তু মজার বিষয় হচ্ছে ব্লাড সার্কুলেশন টোটাল টোটাল জিনিসটা কমপ্লিট করার পর যখন কিডনি সাকন যন্ত্রে যখন এটা যাবে, যাওয়ার সাথে সাথে আপনার কিডনি তখন স্পষ্ট করে বসে থাকে, ইনসুলিন তো অ্যাকচুয়ালি আপনার এই প্যানক্রিয়াস তো উৎপাদন করে নাই। যে প্যানক্রিয়াসটা আপনার সামনে অলরেডি স্লাইডে দেখতেছেন, উৎপাদন করে নাই। এই যে প্যানক্রিয়াস উৎপাদন না করলে ইনসুলিন সে পাইলো কোত্থেকে? তখন সে এই কেমিক্যাল জিনিস কখনোই বডি রিসিভ করবে না, পাসিং করবে না। ভাই আপনার সাথে কথা বলেন, কারণ আপনার আমার জন্ম কেমিক্যাল দেওয়া হয় নাই, আপনার আমার জন্ম হয়েছে ন্যাচারালি। তাহলে ন্যাচারাল জিনিসের ভিতরে কেমিক্যাল জিনিসটা কিন্তু রিসিভ হচ্ছে না।
যখন না হচ্ছে, তখন ওই মুহূর্তে কিডনির একটা স্টোর আছে, গোডাউন বলে, ওই গোডাউন আমি দেখাবো আপনাদের। গোডাউনে কি হচ্ছে, ইনসুলিন কি হচ্ছে, জমা হচ্ছে। এবং জমা হতে হতে একসময় ইনফেকশন হতে হতে ডায়াবেটিস পেশেন্টের প্রথম যে জিনিসটা চলে যাবে, গুরুত্বপূর্ণ, যেটা কোটি কোটি টাকা দিয়েও আপনি সে মিলাতে পারবেন না, সেটা হচ্ছে আপনার কিডনি। সে কিডনিটা কিন্তু অটোমেটিকলি ধ্বংস হয়ে যায়। এবং ডায়াবেটিস পেশেন্টের দেখেন এই বিটা সেল কিভাবে কাজ করে, যে নীলাপ আপনার স্কিনে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই বিটা সেল ভিতরে দেখেন কিভাবে কাজ করতেছে। আপনার যারা সুস্থ আছেন, যারা বিশেষ করে এখনো ডায়াবেটিসের পেশেন্ট হন নাই, তাদের এই প্যানক্রিয়াসের বিটা সেল, যে নীলাভ যে অংশটুকু দেখতেছেন, তার নাম হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিনটা প্রোডাকশন হচ্ছে। এই ইনসুলিনটা আপনার সারা দেহের রক্তের যে সুগার গুলোকে আছে, এগুলো ভেঙে গলিয়ে কনভার্ট করে নেয়, যার কারণে আপনি একজন সুস্থ স্বাবলম্বী মানুষ, আপনি সুস্থ হয়েছেন। তো এ হচ্ছে ইনসুলিন। তাহলে আপনার প্যানক্রিয়াস কিভাবে ইনসুলিন উৎপাদন করে, ইম্পর্টেন্ট, আপনি উৎপাদন করলেন। তারপর আমরা দেখি আপনার প্যানক্রিয়াসটাকে কিভাবে আপনার আজে বাজে খাবার যে বিভিন্নভাবে খাচ্ছেন, প্যানক্রিয়াসের যে কোষ আছে, এই কোষটা দেখতেছেন, এই কোষটাকে কিন্তু দেখেন কত সুন্দর, স্বচ্ছ সুন্দর কোষটাকে কালো বানিয়ে ফেললো। এর মানে আপনার এই প্যানকেসটা ধীরে ধীরে রস এবং এর ভিতরে এনজাইম আছে, যেগুলো আছে, এই রসগুলাকে অলরেডি সে বাইরের এই আপনার ব্যাকটেরিয়া গুলাকে আক্রমণ হওয়ার কারণে এটাকে কিন্তু মৃত কোষে রূপান্তরিত করে। এইভাবে ধীরে ধীরে আপনার একটার পর একটা আপনার প্যানক্রিয়াসের কোষগুলো কি হয়, ড্যামেজ তৈরি হয়। ড্যামেজ হলে এক সময় আপনি একজন অসুস্থ পেশেন্ট হিসেবে ডায়াবেটিস পেশেন্টের নামের খাতায় আপনি কিন্তু নাম লিখে ফেলছেন যে আই এম এ ডায়াবেটিস পেশেন্ট। গর্বের বিষয়, ডায়াবেটিস সমিতির সদস্য আমি, উল্লাপাড়া ডায়াবেটিস সমিতির সদস্য, ডায়াবেটিস পেশেন্ট নাম্বার হচ্ছে এত, আমি সমিতির নাম্বার হচ্ছে এত। মানে গর্বের সহিত তখন আপনি আমি উচ্চারণ করছি, আই এম ডায়াবেটিস পেশেন্ট। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ডায়াবেটিস ইজ এ মোর প্রেস্টিজিয়াস, মানে এলিমেন্টারি আপনার পেশেন্ট মনে হচ্ছে, মানে প্রেস্টিজিয়াস পেশেন্ট। প্রেস্টিজিয়াস পেশেন্ট নয়, এই ব্যক্তির জীবন ধ্বংস হয়ে যেতেছে যদি এইভাবে ধীরে ধীরে সে ডায়াবেটিসে রূপান্তরিত হতে থাকে এবং মাত্রা দিন দিন বাড়তে থাকে। তাহলে এই জিনিসটাকে দেখেন, আপনার কোষটা যা আছে, এই যে আপনার ইনসুলিন আপনার প্রোডাকশন করছে, এই ইনসুলিন প্রোডাকশনের যে কোষগুলো দেখতেছেন, সেটা হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের ভিতরে যে ছোট ছোট দানাগুলো আপনারা দেখতেছিলেন কিছুটা আগে, সেই দানাগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থিত। সেখানে এরকম ছোট ছোট এই ব্যাকটেরিয়া গুলা, যেগুলো আপনার যে চর্বি জাতীয় খাবার, মুখ রুচিযুক্ত খাবার, সল্টেজ খাবার, লবণযুক্ত খাবার, মানে যতগুলো খাবার আপনার খাইছেন, এই খাবারের যে ব্যাকটেরিয়া যে একটু আছে, যেটা ইনসুলিন উৎপাদন করতে ব্যাহত করছে, সে একটা পর একটা আপনার এই কোষগুলোকে ধ্বংস করে এবং এক সময় আপনার এই কোষগুলোকে ইনঅ্যাক্টিভে রূপান্তরিত করে। দিস ইজ দ্য ডায়াবেটিস পেশেন্ট। যার এই কাজটা হয় নাই, সে ডায়াবেটিস পেশেন্ট না। যে ব্যক্তি এটা সুস্থ আছে, সে ডায়াবেটিস পেশেন্ট না। যার এটা অসুস্থ হয়ে গেছে, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সে কিন্তু অলরেডি কি, ডায়াবেটিস পেশেন্ট। এই ডায়াবেটিস পেশেন্টের রক্তের প্রক্রিয়াটা কেমন প্রকৃতির, যখন সুগারের মাত্রা বেড়ে যায়, তখন কিন্তু ডায়াবেটিস পেশেন্টের এই রক্তের ব্লাডে রগের অংশ দেখাচ্ছে আপনাদের, যে এইভাবে কি হচ্ছে, গ্লুকোজ কিন্তু সুগার কিন্তু আপনাদের কিন্তু যাচ্ছে। এবং এটা এত পরিমাণ ঘনত্ব হয়, এত পরিমাণ আঠালো হয়, যা আপনার বাইরে থেকে ইনজেকশন পোস্ট না করা পর্যন্ত আপনি সুস্থ হচ্ছেন না, আপনি জিমে যেতেছেন, মৃত্যুর আশঙ্কা রয়েছে ওই মুহূর্তে। যার কারণে আমি মনে করি যে আপনি দীর্ঘদিন যখন ইনসুলিন দিতে থাকবেন, আপনার এইভাবে ধীরে 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 প্রথমে কিডনি নষ্ট হবে, তারপর আস্তে আস্তে হার্ট ফাংশন চলে যাবে। আপনার এইভাবে কিডনিতে স্টোর জাত হতে থাকবে ইনসুলিন গুলা। ইনসুলিন দেখতেছেন আপনার স্টোর জাত হচ্ছে, একটা একটা কি হচ্ছে, স্টোর জাত হবে। এবং স্টোর করতে করতে আপনার একটা জায়গায় যখন স্টোরে, এই যে আমি লিপটা আমি দেখাচ্ছি মাউস দিয়ে, এই জায়গাতে যখন পৌঁছে যাচ্ছে, এই যে কালো অংশগুলো দেখতেছেন আপনি, কালো অংশটুকু স্টোর করতেছে। এক সময় এটা ইনফেকশন করে, এটা কি হবে, এই কালো অংশ, এই কালো অংশ, এই দুটো অংশ দেখতেছেন, এখানে কালো অংশ, নীলাভ অংশ যেগুলো দেখতেছেন, এগুলো প্রত্যেকটা জিনিস এখানে ইনসুলিনগুলো যখন স্টোরে জমাতে থাকবে, এক সময় কিডনি কি হবে, ইনফেকশন হবে। এবং কিডনি ইনফেকশন হওয়া মানে ডায়ালিসিসের পেশেন্ট। আর ডায়ালিসিস পেশেন্ট মানে হচ্ছে প্রতি মাসে 2 বার ডায়ালিসিস, 2 মাস অর্থাৎ 2 বার 15 দিন পর পর, 15 দিন পর পর এক সময় দেখবেন 2 বার ডায়ালিসিস, 7 দিন পর পর 2 বার ডায়ালিসিস, এবং 3 দিন পর পর 2 বার ডায়ালিসিস, আরেকদিন পর পর ডায়ালিসিস। এভাবে করতে করতে এক সময় আপনি মৃত্যুর মুখে পতিত হয়েছেন, আপনি নেভার কাম ব্যাক। তাহলে দেখেন, আপনার কোটি কোটি টাকার অ্যাসেট আল্লাহ তালা যে আপনাকে দান করছে, এই দান করতে অ্যাসেটটাকে কিন্তু আপনি নষ্ট করছেন। যার কারণে আপনাকে একসময় বাইপাস সার্জারিতে, ওপেন হার্ট সার্জারিতে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। এবং আপনার মূল্যবান
এই সম্পদটুকু আপনি নিজের হাতে নিজে নষ্ট করবেন। এর জন্য যে জিনিসটা প্রবলেম সলভ করবে সে প্রবলেমের নাম হচ্ছে জ্ঞানোডায়া। দাম কিন্তু বেশি না, এই দামটা মানে 3500 টাকা মেবি জ্ঞানোডায়াটা আসছে। জ্ঞানোডায়ার ফর্মালিটিস কি, জ্ঞানোডায়া কি দিয়ে কাজ করে? জ্ঞানোডায়া কাজ করে হচ্ছে জ্ঞানো এই মাশরুম দিয়ে। জ্ঞানো যে মাশরুমটা দেখতেছেন এটার ওজন আমি যদি বলি, এটা হচ্ছে 54,000 টাকা, এখন বর্তমানে 56,000 টাকা কেজি, গোল্ডের সমান দাম। অর্থাৎ মোর দেন পাওয়ারফুল এলিমেন্টারি 23টা এমনও অ্যাসিড রয়েছে। আপনার আমার অ্যাসিড হচ্ছে মাত্র 9টা, আপনার বডি আমার বডি তৈরি হয়েছে, আর এর মধ্যে 23টা এমন অ্যাসিড রয়েছে যেটা জ্ঞানো ডায়ার নতুন কম্বিনেশনে তৈরি হলো। একজন ব্যক্তি ডায়াবেটিস পেশেন্ট 120 দিনের একটা কোর্স পাবে, এবং 120 দিনের ভিতরে সে যদি সুস্থ না হয়, আমরা বলেছি আপনার মানি ব্যাক গ্যারান্টি, আপনার ডাবল টাকা রিটার্ন চ্যালেঞ্জ ইট। চ্যালেঞ্জ ইট আবার বলতেছি। আপনার কিডনি চলে গেলে আপনি কোটি কোটি টাকা ব্যয় করবেন, হার্ট চলে গেলে আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করবেন, আপনি স্থাবর অস্থাবর সম্পত্তি হারাবেন আপনি মূল্যবান এই জিনিসটাকে টিকিয়ে রাখার জন্য। বাট এখন থেকে আপনার ট্রিটমেন্ট করা উচিত। যে ব্যক্তি সুস্থ তাকেও ট্রিটমেন্ট নেওয়া উচিত, যে ব্যক্তি অসুস্থ তাকে আরো বেশি ট্রিটমেন্ট নেওয়া উচিত। এই জ্ঞানোডায়া দিয়ে কম্বিনেশন সায়েন্স অফ গ্লু কন্ট্রোল ফর্মুলা দিয়ে একজন ব্যক্তিকে 90 দিনে সুস্থ হবে। 120 দিনের কোর্সটাকে আমরা দিয়েছি এই জায়গাতে। এগুলা কি ইম্পর্টেন্ট বিষয়, এগুলা হচ্ছে হরমোন ইমব্যালেন্সিং। আপনার এগুলো কেন হচ্ছে? মেল হরমোনের ইস্যুতে স্থূলতা বাড়তেছে, আপনার স্বাস্থ্য খারাপ হইতেছে, আপনি আপনার ভিতরে অনেকগুলো সিমটম দেখা যাচ্ছে। আমার রিপোর্ট নয়, আমি সত্যিকার অর্থে যদি বলি, মেডিকেল সায়েন্সে যদি আপনাদের বলি, আপনার ডাব্লিউএইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা রিপোর্ট বাংলাদেশকে কেন্দ্র করে দিয়েছে। বাংলাদেশে প্রায় এখন বর্তমানে 95% ফ্যামিলি ডিসঅর্ডারে ভুগতেছে। আমার বোন বলেন, আমার ভাই বলেন, আমার ফ্যামিলি বলেন, আমার ব্যক্তিগত অবস্থা, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির ফ্যামিলিগত আমরা ইস্যুতে যেহেতু মেডিকেল ট্রিটমেন্টে যাচ্ছি, আমরা হরমোন ইমব্যালেন্সিং এর কারণে আমাদের দাম্পত্য জীবনও কিন্তু আমরা অসুখী, আমরা বেসমেন্ট করছি। একটাই কারণে, কারণ আমরা যে পরিমাণ খাবার খাচ্ছি, অনিয়ন্ত্রিত খাবার খাচ্ছি, কন্ট্রোলহীনতা খাবার খাচ্ছি, এবং সেই সাথে যে খাবার খাচ্ছি সেই খাবারগুলো ভেজাল দ্রব্য খাবার খাচ্ছি। যেমন এই প্রবলেমগুলো কিন্তু আমরা ডে বাই ডে কি করছি, আমরা কিন্তু ফেস কিন্তু করছি। তো মজার বিষয় হচ্ছে আমরা যে ব্যবসাটা আমরা তৈরি তৈরি করলাম আপনাদের গ্লুকোজ কন্ট্রোলের মাধ্যমে, সরি, আমরা হরমোন ইমব্যালেন্সের প্রবলেমের মাধ্যমে, এই প্রবলেমগুলো মূলত কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম তৈরি হয়। এভাবে কিন্তু প্রবলেমগুলো কি হচ্ছে, স্টেপ বাই স্টেপ কিন্তু কি হচ্ছে, তৈরি হচ্ছে। তো প্রবলেমগুলো যাতে সলভ হয়, এবং প্রবলেমগুলো যদি সলভিং ক্লিয়ার যদি হয়, তাহলে আপনার ফাংশনাল ওয়ার্কটা কিভাবে ওয়ার্কিং করতেছে সেই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে। কিভাবে করতেছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তাহলে সেই ফাংশনাল ওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতেছি, যে হরমোন ইমব্যালেন্সিং এর ক্ষেত্রে এই যে মাঝখানে যে আমি একটা তীর চিহ্ন আপনাদের দিছি, এই তীর চিহ্নটা কিন্তু এখানে ফলো করে। এখানে যে বক্স চিহ্নটা আপনারা দেখতেছেন, এই অপশনগুলোতে কিন্তু হরমোনস, অর্থাৎ এখানে পিটিটারি থেকে শুরু করে আপনার যে পক্ষাঘাত আপনার পর্যন্ত অংশ যে রয়েছে, এই অংশটুকু প্রবলেম আছে বিধায় আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যক্তি হরমোন ইমব্যালেন্সিং প্রবলেমে কিন্তু আমরা কি করছি, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ভুগছি। তাই এখানে লেখা আছে দেখেন, বাইবে ইউরোথারাল গ্রন্থি অ্যাপাইটাইটিস অর্থাৎ ডাইমিসিস লিঙ্গাত্মক, এবং এবং গ্ল্যান্স পেনিস, এবং লিঙ্গমুণ্ড থেকে পটেশ গ্রন্থি পর্যন্ত, এবং অন্ডকোষ পর্যন্ত সেমিনাল ভেসিকল এবং শুক্রাশয়, এই সিস্টেমগুলোকে সক্রিয় করার জন্য কাজ করে এবং স্থায়ীভাবে রিপ্রোডাকশনের জন্য প্রস্তুত করে। আর এটার ফর্মালাইজেশন ওই 14,000 প্রজাতির ভিতরে একটা প্রজাতি রয়েছে, দুইটা প্রজাতি রয়েছে, যে প্রজাতি আপনার সামনে উপস্থাপন করা হয়েছে, অল হরমোনাল ইমব্যালেন্স ট্রিটমেন্ট গ্যানো মাশরুম। এই দুইটা মাশরুমকে কেন্দ্র করে একটা ব্যক্তি তার পূর্বের জায়গাতে রিটার্ন করতে পারে। দিস ইজ দ্য চ্যালেঞ্জ। যদি এটা 120 দিনের একটা ট্রিটমেন্ট দেওয়া আছে, 120 দিনের ট্রিটমেন্টে সে যদি তার এই সকল বডিতে হরমোনাল প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলো যদি সলভ না করতে পারে, আমরা বলেছি টাকা রিটার্ন চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিং জিনিসটা কিন্তু আমরা এখানে কি করেছি, আমরা কিন্তু উপস্থাপন করেছি। তাই আমি যেটা মনে করি, আমরা আজকে এমন একটা প্রোগ্রামে উপস্থিত হয়েছি যে প্রোগ্রামে আমরা আমাদের হেলথ সলিউশনটা আমরা কিন্তু বুঝতে পারবো। তাহলে অল হরমোনাল ইমব্যালেন্স ট্রিটমেন্ট জ্ঞান মাশরুম, এই দুইটা জ্ঞান মাশরুম দিয়ে কিন্তু আমাদের ট্রিটমেন্টে কিন্তু হচ্ছে। আপনাদের সামনে যে প্রোডাক্ট উপস্থাপন হচ্ছে, এটা হচ্ছে সে জ্ঞান গোল্ড, অর্থাৎ মাশরুম এনার্জি হেলথ ফুড ফর ম্যান অ্যান্ড ওমেন্স এর উল্লেখ করা আছে। এবং আরেকটা প্রোডাক্ট আমাদের সামনে উপস্থাপন হয়ে গেছে, সে প্রোডাক্টটা কি একটু দেখি। গ্যাস্ট্রিক আলসার, কোষ্ঠকাঠিন্য, পাইলসের পেশেন্ট, টোটাল বডি এবং টক্সিন রিমুভার জ্ঞান মাশরুমের একটা সমাধান আমরা পেয়েছি। 14,000 প্রজাতির ভিতরে আপনি এই দুইটা মাশরুমকে, আমরা এই তিনটা মাশরুমকে আমরা পেয়েছি, যে মাশরুমগুলো অ্যাকচুয়ালি আপনার গ্যাস্ট্রিক আলসার, কোষ্ঠকাঠিন্য এবং পাইলসের যে পেশেন্ট রয়েছেন তাদেরকে সলভ করতে পারে। তাহলে আমরা দেখি গ্যাস্ট্রিকটা অ্যাকচুয়ালি কি।
স্কিনে আমরা দেখছি গ্যাস্ট্রিকটা হচ্ছে আপনি যে পরিমাণ খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার পরে যে গ্যাসটা আপনার বডিতে ফর্ম করছে, এটা ভিতর দিয়ে প্রবেশ না করে এটা কিন্তু উপর দিকে কিন্তু আপনাকে হ্যান্ড ওভার করছে। যখন আমরা একটা ট্যাবলেট খাচ্ছি, ম্যাক্সপো অথবা সার্জেল 20 আমরা এটা খাচ্ছি, তখন কিন্তু এই গ্যাসটা কিন্তু কি হচ্ছে বলুন তো, এটা তরলে রূপান্তরিত করে তাদেরকে ডাইভার্ট করে দিচ্ছে। তখন আর গ্যাসটা থাকছে না, পেটটা ফাঁপা লাগতেছে না, আপনার কাছে সুস্থ মনে হচ্ছে। তো এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা। তাই বলে কি গ্যাস যে এখন তৈরি হচ্ছে, গ্যাসটা যে উৎপাদন হচ্ছে যে জায়গা থেকে, সেই জায়গাটা কি আপনি সলভ করতে পেরেছেন? করার নাই। চলো নেক্সট যাই। আপনার পাকস্থলীর অগ্ন্যাশয়ের কাজটা কি? চলেন আমরা স্লাইডে দেখি। অগ্ন্যাশয়ে দেখেন কিভাবে আপনার HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন যারা বই পুস্তক পড়ছেন, যারা শিক্ষিত মানুষ, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে পৃথিবীর এমন একটা দামি অ্যাসিড, যেখানে আপনাকে যদি একটা ড্রামের ভিতরে 30 সেকেন্ডের জন্য রাখা হয়, তাহলে আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া যাবে না, আপনি অলরেডি তরল পদার্থে রূপান্তরিত হবেন। টমাক্সের ভিতরে আমরা নির্দিষ্ট টাইমে যে খাবারটা খাচ্ছি, ধরেন আমরা একটা সময় খাবার খাচ্ছি, এই খাবারটা নির্দিষ্ট সময় আসলে তখন পাচক রস, যেটাকে আমরা আবিধানিক অর্থে বৈজ্ঞানিক সায়েন্টিস্টদের ভাষায় বলি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড তখন আপনার এই পাচক রস হিসাবে আপনার এই টমাক্সে যত খাবার আছে, খাবারটাকে হজম প্রক্রিয়াতে হজম করে বিভিন্ন ধরনের এলিমেন্টারি আপনার, যেমন ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, সুগার, এনজাইম যা আছে, সকল বিষয়গুলো কি করছে আপনার বডিতে ট্রান্সফার করছে। তাহলে আপনার পাকস্থলীতে কি পরিমাণে অ্যাসিড, যে অ্যাসিডটা খাবার হজম করতে সহযোগিতা করে। কিন্তু আমরা যদি একটার সময় যদি খাবারটা ঠিকভাবে না খাই, এই খাবারটা না খেলে নির্দিষ্ট সময়ে কিন্তু HCl, এই পাচক রস কিন্তু স্টমাক্সে এসে হাজির হয়। এবং হাজির হলে যখন খাবারটা ঠিকভাবে না পায়, তখনই কিন্তু আপনার এই চামড়া কিন্তু উপরে যখন এই পাকস্থলীতে টিস্যুতে যখন এটা পড়ে যায়, তখনই কিন্তু অটোমেটিক কি হয় এটা, তখনই কিন্তু আপনার টিস্যুটা পুড়ে যায়। পুড়ে গেলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেখানে কিন্তু ফাঙ্গাস আক্রমণ করে, সেখানে কিন্তু জীবাণু আক্রমণ করে, সেখানে যে ঢেকটা আপনারা পান, যে ঢেকটা উঠে, সেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক। তাহলে আমরা দেখি কিভাবে অ্যাসিডটা অ্যাকচুয়ালি আপনার বডিতে কাজ করতেছে, আপনার পাকস্থলীতে। আমরা একটু কাছ থেকে একটু দেখি। তাহলে কাছ থেকে দেখলে আমরা আরেকটু ভালোভাবে দেখতে পাইতেছি যে সবচেয়ে দেখেন, আপনি যে খাবারটা খাচ্ছেন, এই খাবারটা একটু খেয়াল করে দেখবেন, এখানে ঢুক দিয়ে, আমি মাউসটা দেখাচ্ছি আপনাকে, ঢুক দিয়ে কিন্তু চলে যাবে। খাবারটা যখন এখানে প্রসিডিওর কমপ্লিট করে, যখন অ্যাসিডিক ফাংশনাল কমপ্লিট করে, যখন সে মিনিমাইজ করছে, মিনিমাইজ করার পর তখন এই খাবারটাকে কিন্তু জাস্টিফিকেশন করে কিন্তু তারপর আপনার বডিতে প্রবেশ করাইতেছে, পাকস্থলীতে ঢুক গিলে কিন্তু চলে যেতেছে, খেয়াল রাখেন। তাহলে এইভাবে আপনার এই যকৃতের ভিতরে অ্যাসিড কিভাবে ফাংশনিং করতেছে আপনি এটা চিন্তা করতে পারবেন না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি পরিমাণ পাওয়ারফুল একটা জিনিস আপনার সামনে উপস্থাপন করে দিয়েছে, যেটা আপনার চিন্তার বাইরে, আপনি সেটা কল্পনাও করতে পারতেছেন না। সেই জায়গাটা আপনি রক্ষণাবেক্ষণ করতেছেন না, ফ্রি পাইছেন বিধায়। মানে আল্লাহ তালা আপনাকে ফ্রি দিছে, আর ফ্রি পাইছেন বিধায় সেটার মূল্যায়ন কিন্তু আপনি করতে পারেন নাই। চলেন আমরা দেখি অ্যাকচুয়ালি টমাক্স ফাংশনে কিভাবে মেডিসিন ওয়ার্ক করে। যে গ্যাসটুকু আপনি দেখতেছেন, এটা হলো গ্যাস। যখন এই গ্যাসটিকে ট্যাবলেটের ভিতরে প্রবেশ করতেছে, এই গ্যাসটাকে কিন্তু সে জলীয় বাষ্প থেকে রূপান্তরিত করে তরলে রূপান্তরিত করতেছে, জলীয় বাষ্পকে তরলে কনভার্ট করছে, কিন্তু সমাধান কি করতেছে? সমাধান করতেছে না। তাহলে এক সময় আপনার ম্যাক্সপো 20 কাজ করবে না, এক সময় 40 কাজ করবে, এক সময় 40 কাজ করবে না, 80 কাজ করবে, এক সময় 80 কাজ করবে না, এক সময় আপনার টমাক্সে ঘা ধরছে, ইনফেকশন করছে, আপনার ক্যান্সারের পেশেন্ট হিসেবে আপনি রূপান্তরিত হয়েছেন। যখন টমাক্স আপনার সঠিকভাবে কাজ না করবে, তখন কিন্তু খাদ্যে আপনার ঠিকভাবে বিষক্রিয়া ঘটবে। ভিতরে যখন বিষক্রিয়া ঢুকবে, তখন আপনার বদহজম তৈরি হবে, আপনার খাবার ঠিকভাবে ক্লিয়ার হবে, খাইতে পারতেছেন না, যা খাচ্ছেন টয়লেট ক্লিয়ার হচ্ছে না, টয়লেটের কারণে একদিনে টয়লেট 3 দিন পরে যা করছেন। আপনি কিন্তু অ্যাসিডিক প্রবলেমের কারণে একসময় এমন একটা পর্বে আপনি উপস্থাপন হয়েছেন, যে আপনার টমাক্সটাকে অপারেশন থিয়েটারে গিয়ে যদি কেটে ফেলা হতো, সেটা আপনি সুস্থ হইতেন। আপনার কাছে নিজে নিজে তাই মনে হবে। কারণ যারা সুস্থ অসুস্থ মানুষ, বর্তমানে যারা অসুস্থ, তারাই একমাত্র বলতে পারে যে এটা কত বড় কি একটা ভেজাল, কত বড় একটা জিনিস কিন্তু এখানে হয়ে আছে। তো আমি বলবো যে শামীম সাহেব, আপনি ইটা আপনি রিলুট করছেন, এটা আপনি করবেন না, হ্যাঁ। তো শামীম সাহেব, আপনি আপনার জায়গা থেকে একটু সতর্ক হন এই বিষয়ে। তো যাই, থ্যাংক ইউ। কথা হচ্ছে, আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু অটোমেটিকলি দেখতেই পেলাম কিভাবে অ্যাকচুয়ালি ফাংশনাল ওয়ার্কটা করতেছে। তখন আমরা বলি ভাই মাথায় গ্যাস্ট্রিক উঠছে, ভাই মাথায় সমস্যা উঠছে, ভাই আমার গ্যাস্ট্রিকের কারণে আমি বাঁচতে পারতেছি না, গ্যাস্ট্রিকের কারণে আমার সমস্যা হয়েছে। এই প্রবলেমটা কিন্তু ফেস করতেছে, এত দামি একটা জিনিস আপনার লাইফ থেকে আপনার নষ্ট করে ফেলতেছেন। এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে একটু আমরা খুব কাছ থেকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা একটু দেখি
ফাঙ্গাস কিভাবে, ব্যাকটেরিয়া কিভাবে আপনার ক্ষত জায়গাটা যেখানে অ্যাসিডকে আক্রমণ করেছে সেটাকে আক্রমণ করছে, সেখানে আপনাকে কিভাবে ইনফেকশন করে আপনাকে ক্যান্সারের পেশেন্টের রূপান্তরিত করতে পারে। এইভাবে ধীরে ধীরে আপনার প্রত্যেকটা অঙ্গে, টমাক্সের প্রত্যেকটা পার্টসে পার্টসে এই জিনিসগুলো ব্যাকটেরিয়া কিন্তু আক্রমণ করবে, এবং করে করে এক সময় আপনাকে ডাক্তার লাস্টে আপনাকে সারপ্রাইজ দিবে যে ইউ আর এ পেশেন্ট অফ কি, ক্যান্সার, ইউ আর টমাক্স ক্যান্সার পেশেন্ট। তাহলে এই জায়গাটা আমাদের আগে থেকে নিয়ন্ত্রণ করা উচিত। এবং এই জিনিসগুলা, এই 14,000 মাশরুমের ভিতরে এরকম 3টা মাশরুমকে আমরা পেয়েছি, যেটার মাধ্যমে 100% গ্যারান্টেড আপনাকে কি করতে পারে, আর সুস্থ করতে পারে। কিভাবে অ্যাকচুয়ালি ফাংশনাল ওয়ার্ক করতেছে চলেন আমরা দেখি। হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন এই চামড়াটা পুড়ে ফেলতেছে, তখন ব্যাকটেরিয়া আক্রমণ করতেছে, এবং এক সময় আপনার পাইলসের পেশেন্ট হচ্ছেন, টয়লেটটা ক্লিয়ার হচ্ছে না, বিধায় আপনার খাবারও খাচ্ছেন না ঠিকভাবে, টয়লেটও ঠিকভাবে ক্লিয়ার হচ্ছে না, যার টয়লেট আছে তার টয়লেটে রূপান্তরিত এমনভাবে হয়েছে যে আপনার পাইলসের পেশেন্টে রূপান্তরিত হয়েছেন। এখানে পাইলস কিউর এবং ক্লোন ফিশ, এখানে শব্দ লেখা আছে, দেখেন জ্ঞান শব্দটা লেখা আছে, মানে জ্ঞান পাইলস কিউর, অর্থাৎ জ্ঞান আপনার ক্লোন ফ্রেশ আপনার জীবন থেকে এই জিনিসগুলো কিন্তু অলরেডি বের করে দিবে। অর্থাৎ আপনি একজন গ্যাস্ট্রিক আলসারের পেশেন্ট নয়, আপনি একজন সুস্থ মানুষ। এবং চ্যালেঞ্জিট আমরা বলেছি 120 দিনের কোর্সের ভিতরে এই ব্যক্তি সার্বক্ষণিক সে এবং আগের একটা ব্যক্তির মতো সুস্থ থাকবে। আমি আপনাদের শুধু একটা অনুরোধ করব, দয়া করে আপনি তারপরে আর কখনো এই অনিয়ন্ত্রিত খাবার খাবেন না, এবং দয়া করে আপনি একটার খাবার 3টে খায়েন না, এবং 3টে খাবার 4টে খায়েন না, মানে এইভাবে করবেন না। আপনার টমাক্সে যেহেতু অলরেডি অ্যাসিডিক প্রবলেম তৈরি হয়, তাহলে নির্দিষ্ট সময়ে কিছু না কিছু, আপনার রাস্তাঘাটে বাইরে আসছেন খাবার খেতে পারেন নাই, আপনার ব্যাগের ভিতরে একটা কিছু রাখেন, ব্যাগের ভিতরে একটা কিছু ফল ফ্রুটস রাখেন, ব্যাগের ভিতরে একটা বিস্কিট রাখেন, আপনার সেগুলো খান। সেইখানে আপনি এগুলো কি করেন, সম্পৃক্ত করেন। তাহলে দেখবেন যে অ্যাসিড ফাংশনটা যখন ওয়ার্ক করতেছে, ওটার সাথে বিক্রিয়া করতেছে, তখন কিন্তু আপনার আবার পুনরায় কিন্তু আবার আলসারের পেশেন্ট হওয়ার সম্ভাবনা নাই। যে এই প্রবলেমটা সলভ করবে, চলেন আমরা দেখি আরেকটা। আমরা একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে আমরা 14,000 প্রজাতির মাশরুমের ভিতরে আরো 2টা মাশরুম আমরা পেয়েছি। একটা হচ্ছে জ্ঞান মাশরুম, আর একটা হচ্ছে মানে অয়েস্টার মাশরুম। তাহলে নানাবিধ অ্যালার্জির সমস্যা, যেমন কোল্ড অ্যালার্জি, অনেক ব্যক্তি কিন্তু ঠান্ডা অ্যালার্জি থেকে, ঠান্ডাতে, ডাস্ট অ্যালার্জি, ধুলাবালিতে অ্যালার্জি হয়, ফুড অ্যালার্জি, খাবার খাইলে অ্যালার্জি হয়, কিছু কিছু খাবার খাইলে তার অ্যালার্জি টার্ন করে, এবং আর্টিকেরিয়া থাকে, স্কিন অ্যালার্জি থাকে, এবং রিউমাইটেড আর্থ্রাইটিস আপনার প্রবলেম থাকে, অ্যালার্জি জনিত সর্দি থাকে, এবং ঠান্ডা লাগে প্রচুর, কফ হয়, কাশি, নিউমোনিয়া তৈরি হয়, অ্যাজমা এবং ব্রঙ্কাইটিস ইত্যাদি অ্যালার্জি কিন্তু অন্তর্ভুক্ত অংশ। আপনাকে বুঝতে হবে অ্যালার্জি রোগে অ্যাকচুয়ালি ত্বকে আপনার লাল লাল দেখবেন ফুসকুড়ি তৈরি হয়েছে, চুলকানি তৈরি হয়েছে, এবং চুলকালে দেখবেন ফুলে যাচ্ছে, লাল হয়ে যেতেছে, এবং ঠান্ডা জনিত অ্যালার্জি দিয়ে নাক দিয়ে পানি পড়তেছে, হাসি প্রচুর হচ্ছে, কাশি এবং শ্বাসকষ্ট তৈরি হচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, ইত্যাদি বিভিন্ন লক্ষণ কিন্তু দেখা দেয়। এই ব্যক্তিগুলোকে 100% সলভ করবে কে, চলেন আমরা দেখি। এই ব্যক্তিগুলোকে 100% সলভ করবে কোন প্রোডাক্ট বা কোন মেডিসিন, সেটা আমরা কি দেখতে চাই। অ্যালার্জি আমরা একটা স্কিনে দেখতেছি অ্যালার্জি কিভাবে টার্ন করতেছে আপনার বডিতে। এই লোকের যে অ্যালার্জিটা আপনারা দেখতেছেন, এই অ্যালার্জির নাম হচ্ছে যে এটা হচ্ছে স্কিন অ্যালার্জি না, এটা নাম হচ্ছে আপনার ব্লাড অ্যালার্জি। ব্লাডে কি আছে, ব্লাডে অ্যালার্জি আছে। ব্লাডে যখন অ্যালার্জি আছে, ব্লাড থেকে তো আর অলরেডি বেরোবার সুযোগ পাচ্ছে না, তখন কিন্তু এর ব্লাডের ভিতরে যখন চুলকানি শুরু হলো, তখনই কিন্তু উপর দিয়ে স্কিনে কিন্তু সে চুলকানি শুরু করছে। ব্যাপারটা কিন্তু এরকম। তাহলে দেখেন এই লোক কিন্তু চুলকানি করে না। আরেক ধরনের অ্যালার্জি আমরা দেখতে পাই, একটু দেখেন ভদ্রলোককে দেখেন, উনি চোখে একটু টিপ দিতেছে, পানি এসে চোখটা বন্ধ হয়ে গেছে, ভালো চোখ কিন্তু এরকম হয়ে গেছে, এটা হচ্ছে তার চোখের অ্যালার্জি। অর্থাৎ এখানে যত প্রকার ধুলা বাইলি বাইরে থেকে আসছে, এগুলোর কারণে তার একটা অ্যালার্জি তৈরি হয়েছে। আরেক ধরনের আমরা অ্যালার্জি পাবো, দেখেন উনি ওই ডাস্টের কারণে, দেখেন ওই লোক দেখেন আপনি কি করছে, ডাস্টের কারণে এক পর্যায়ে হাসি দিয়ে তো অবস্থা সিরিয়াস এই ভদ্রলোকের। তে এই ধরনের ব্যক্তিগুলাকেও কিন্তু আমরা এই জায়গাতে কিন্তু পাবো, যারা এই অ্যালার্জিতে কি করতেছেন, ভুগতেছেন। তো আমি যেটা মনে করি যে বিশেষ করে এই অ্যালার্জি পেশেন্ট গুলা আপনার এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। অ্যালার্জি পেশেন্ট গুলো যখন বেরিয়ে আসবে, আমার বিশ্বাস এই অ্যালার্জি আমাদের বিনাশ অ্যালার্জি আপনার কিউর নামক একটা মেডিসিন আছে, যে মেডিসিনটা আপনাকে 100% যেদিন আপনি খাবেন, তারপরের দিন থেকে আপনার অ্যালার্জি, যে ধরনের অ্যালার্জির কথা আমরা উল্লেখ করলাম, আপনার প্রত্যেকটা অ্যালার্জি দৌড় থাকবে। দিস ইজ দ্য চ্যালেঞ্জিং। এবং সেটাও 120 দিনের একটা কোর্স দেওয়া আছে, রক্ত থেকে শুরু করে আপনার একবারে একবারে স্কিন পর্যন্ত যতগুলো অ্যালার্জি আপনি টাইটেলে দেখতেছে। অ্যালার্জিটা অ্যাকচুয়ালি কি, যদি আমরা একটু গুরুত্বপূর্ণভাবে দেখি অ্যালার্জিটা অ্যাকচুয়ালি কি। এটা হচ্ছে স্কিন, এটা হচ্ছে আপনার স্কিন, একটু খেয়াল করে দেখেন। স্কিনের নিচে আপনি দেখেন চুলের মতো কিছু জিনিস আছে দেখতেছেন,
রাইট? এটার উপরে কিন্তু ভাসমান উপর একটা স্কিন, যার কারণে আপনি যখন হাতটা এইভাবে টান দিবেন, দেখবেন চামড়া এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসতে পারে, অর্থাৎ বাউন্স করে। বাউন্স এই জন্য করে আল্লাহ তালা আপনার চামড়াটাকে এত সুন্দর করে তৈরি করছে, খেয়াল করে দেখেন, যেটা বাউন্স করতেছে এবং উপর দিয়ে স্কিন কিন্তু চলাফেরা করতেছে। এবং শেয়ার তার উপরে যে আপনি ফুলের মতো দুটা জিনিস দেখতেছেন হাঁটা চলা করতেছে, এই দুটা জিনিস কি? আপনার স্কিনে যে ছোট ছোট জিনিসগুলো তারা যে মাঠ থেকে দেখেন, তো আপনার স্কিনের মাঠ থেকে কি করতেছে, রিসিভ করতেছে। আমাদের স্কিনে দুটো ব্যাকটেরিয়া থাকে, একটা পজিটিভ ব্যাকটেরিয়া, একটা হচ্ছে আপনার ক্ষতিকারক ব্যাকটেরিয়া। ক্ষতিকারক ব্যাকটেরিয়া হচ্ছে বড় দুটো দেখতেছেন, এবং ছোট ছোট যে ব্যাকটেরিয়া করে দেখতেছেন যারা স্কিনকে সম্মুক্ত রাখে, স্কিনকে আরো সুন্দর রাখে, এগুলো ছোট ছোট ব্যাকটেরিয়া যেটা স্কিনকে সম্মুক্ত রাখে। এই যে ভাইরাস গুলা দেখতেছেন, ব্যাকটেরিয়া দেখতেছেন, বড় বড় ব্যাকটেরিয়া, এই ছোট ছোট ব্যাকটেরিয়াকে গ্রাস করে ফেলে এবং খেয়ে ফেলে। এবং খেয়ে ফেললে তখন স্কিনের প্রোটেকশন পাওয়ারটা কমে যায়। যখন কমে যায় তখন আমরা তাকে বলি স্কিন অ্যালার্জি। আমি কি বুঝতে পারছি? এটা হচ্ছে স্কিন অ্যালার্জির অন্তর্ভুক্ত এই ব্যক্তিটা। এবং এই প্রবলেমটা সলভ করবে যে প্রোডাক্ট, সেটা হচ্ছে জ্ঞানো অ্যালার্জি কিউর। এবং চ্যালেঞ্জ ইট, এই প্রবলেম যদি সলভ না হয়, যতগুলো অ্যালার্জির কথা আমি বলেছি, তাহলে টাকা রিটার্ন। চ্যালেঞ্জ ইট, 100 গ্যারান্টি দিচ্ছে আপনাকে। যেদিন খাবেন সেদিন থেকেই আপনার পরের দিন থেকে আপনি দেখতে পারবেন সবকিছু দৌড়ের উপর আছে। আরেকটা জিনিস আমি দেখতেছি, একটা স্ক্রিনে একটা মেয়ের ছবি আসছে, এবং এই ছবিতে আমরা দেখতেছি এই ভদ্র মহিলা একটা ট্যাবলেট খেয়েছে এবং আরেকজন ব্যক্তি একটা পানি এনে দিতেছে। এটা কেন হচ্ছে? চলেন আমরা দ্বিতীয় নেক্সট একটা পেজে চলে যাই। সেখানে আমরা দেখতেছি এই ভদ্র মহিলা খাটে বসেছে, সে উঠতেছে না। যারা আপুরা আছেন, যারা বোনরা আছেন, তারা কিন্তু ব্যাপারটা বুঝতেছেন। এর মানে মহিলাগত, অর্থাৎ তাদের ঋণাত্মক ধনাত্মক কিছু প্রবলেম আছে তাদের বডিতে হয়, এবং যে বডিতে এই প্রবলেমগুলো হওয়ার কারণে সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন এই প্রবলেমগুলো সলভ করার জন্য যে মেডিসিনগুলো ইম্পর্টেন্ট। আমরা প্রকৃতিতে 14,000 এই মাশরুমের ভিতরে দুইটা মাশরুম আমরা পেয়েছি, যে দুইটা মাশরুম এই মেয়েদের, আপুদের, বোনদের, মাদের, সাদা স্রাব যাদের আছে, মাসিকে যাদের প্রবলেম তৈরি হয়, মিন্স অনিয়মিত হচ্ছে, এবং তাদের অ্যাকচুয়ালি অনেক প্রবলেম তাদের তৈরি হচ্ছে, এবং এই প্রবলেমগুলো সলভ করার জন্য যে মেডিসিনটা আমাদের প্রয়োজন, অর্থাৎ এই মেডিসিনের নামই হচ্ছে, আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনি জানবেন যে 16 বছর বয়সে একজন মহিলা ঋতুস্রাব চক্র শুরু না হওয়া মানে তার প্রাথমিকভাবে অ্যামোনিয়ার, অর্থাৎ এখানে অ্যামোনিয়ার রিয়া কিন্তু থাকে, এবং এটি পিটুইটারি গ্রন্থির কয়টি সমস্যা? একটি সমস্যা। মহিলা প্রজনন পদ্ধতির জন্য এটা তৈরি হয়। যদি কোনো মহিলার 6 মাস বা তার চেয়ে বেশি সময় পর্যন্ত ঋতুস্রাব না হয়, তাহলে একে দ্বিতীয় অ্যামোনিয়া রিয়া বলা হয়। এর জন্য কিছু সাধারণ কারণ রয়েছে, আপনাদের বুঝতে হবে। এই কারণগুলো কি কি একটু দেখি। অপরিপূর্ণ ডিম্বাণু সমস্যা, এবং পেলভিক এবং ইনফ্লেমেটরি রোগ, এটি একটি প্রজনন সংক্রমণ সমস্যা, জন্ম নিয়ন্ত্রণ প্রতিরোধ সমস্যা, এবং গর্ভাবস্থার সমস্যা, এবং স্তন্যপানের সমস্যা, এবং মেনোপজ সমস্যা। এই সমস্যাগুলোর কারণে কিন্তু এই প্রবলেমগুলো তৈরি হয়। আর এই প্রবলেমগুলো সলভ করে দুটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট নাম হচ্ছে লিকুরিয়া, জ্ঞানোলিকুরিয়া সুপার ফুড, এসেনশিয়াল ফর ওমেন। এই ফুডটা তাদের জন্য, সারা জীবনের জন্য, যাদের সাদা স্রাবের প্রবলেম আছে, মিন্সগত মেনোপজের প্রবলেম আছে, এই প্রবলেমগুলো কিন্তু তারা সারা জীবনের জন্য প্রবলেম সলভ করবে, অনিয়মিত যারা। এবং জ্ঞান বিউটি কুইনটা হচ্ছে আপনার এগুলো প্রবলেম সলভ করবে। আমি যে প্রবলেমগুলোর কথা বললাম, সেই সাথে একটা মহিলার বিউটি, তার স্কিন, তাদের স্কিনকে এবং আরো স্কিনকে আরো ডেভেলপমেন্ট করার জন্য, একটা কুইন বা একটা রানীর মতো করার জন্য যে জিনিসটা দরকার আপনার বডিতে, যেটা না করলেই নয়, সেই মেডিসিন গুলা, সেই আয়ুর্বেদিক মেডিসিন গুলা কিন্তু এর ভিতরে দেওয়া আছে। যেমন একজন ব্যক্তি লিকুইডিয়া যেটা খাচ্ছেন, তার সাথে সাথে যদি বিটু কিন্টো যদি 100% খান, তাহলে এই ভদ্রলোক কিন্তু দেখতে পারবেন যে উনি কিন্তু আগের মতো নাই, তার ভিতরে কিন্তু অনেক 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 পরিবর্তন চলে এসেছে। এটাও কিন্তু 120 দিনে কিন্তু একটা কোর্স আছে, আপনারা কন্টিনিউ করে দিবেন। দিস ইজ দ্য চ্যালেঞ্জ ইট, এই প্রোডাক্ট গুলা। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করছি। এই মুহূর্তে সবচেয়ে আমাদের বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিমান্ডফুল একটা অর্গান, তার নাম হচ্ছে হার্ট। এই হার্টটা কিন্তু রক্ত সঞ্চালন করছে, অর্থাৎ আপনার বডিতে কি হচ্ছে, রক্ত সঞ্চালন হচ্ছে, রাইট? আপনার ক্লোরিনারি আর্টারিতে যাচ্ছে, লেফট ক্লোরিনারি আর্টারি রয়েছে, দুটো আর্টারি রয়েছে হার্টের। এই হার্টের কিন্তু দুটো আর্টারিতে এই কাজগুলো কিন্তু করতেছে। যে পরিমাণ ব্লাড কয়েক সেকেন্ডে পাঞ্চিং করতেছে, এটা বডিতে গিয়ে কিন্তু আপনার উপর যে কি হতেছে, সারা বডিতে পা হতে ব্রেন পর্যন্ত এটাকে সার্কুলাইজেশন কিন্তু করছে, সেটা কিন্তু ডেভেলপমেন্ট করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি একটু কিভাবে অ্যাকচুয়ালি হার্ট ফাংশনটা ওয়ার্ক করে। হার্টটা কেন ফেলিয়ার হচ্ছে একটু দেখি, হার্টের ব্লকেজের কারণটা কি। বুকে
একটা লক্ষণ রয়েছে যে বুকে ব্যথা বাড়বে এবং অস্বস্তি বাড়বে, শ্বাসকষ্ট তৈরি হবে এবং তাদের ক্লান্তি ভাব তৈরি হবে, অনিয়মিত হৃদয় স্পন্দন, হার্ট বিট হবে না, মাথা ঘুরিয়ে যাবে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাবে, ঘাম হবে এবং বিশেষ করে ঠান্ডা ঘাম। এবার ঠান্ডা ঘাম বুঝতেছেন তো, মানে ঠান্ডার ভিতরে সে ঘামে, ঠান্ডা ঘাম, বমি বমি ভাব ভাব তৈরি হবে এবং বাহু অর্থাৎ ঘাড় এবং চোয়াল, এই যে অংশগুলো দেখতেছেন এবং চোয়াল পর্যন্ত, এই জিনিসগুলা কিন্তু এইখানে অর্থাৎ পিঠে ব্যথা অস্বস্তি একটা ভাব, এই জিনিসগুলা বদহজম অম্বল তৈরি হবে, গ্যাস তৈরি হবে, অস্বস্তি এবং উদ্বেগের কারণে ঘুমাতে অসুবিধা তৈরি হয়, রাত্রে ছটফট ছটফট করে সে ঘুমাইতে পারে না। এই ব্যক্তিগুলো কিন্তু হার্টের পেশেন্ট। এইগুলা যাদের আছে লক্ষণ, এই ব্যক্তিগুলো হার্টের পেশেন্ট। এই হার্ট ব্লকেজের জটিলতা কি হতে পারে? এক নম্বর হচ্ছে হার্ট অ্যাটাক হবে, হার্ট ফেলিয়ার হতে পারে, অ্যানজাইনা বুকে ব্যথা তৈরি হতে পারে, বর্ধিত স্ট্রোক হতে পারে এবং রক্ত জমাট হয়ে হঠাৎ মৃত্যুবরণ করতে পারে এই পেশেন্টগুলা। তাহলে কত বড় একটা অস্বস্তিকর একটা ব্যাপার স্যাপার। এবং হার্টের ব্লকেজটা কেন হচ্ছে? হার্টের ব্লকেজের অন্যতম কারণ হচ্ছে অনেক ব্যক্তির ডায়াবেটিসের কারণেও হয়, অনেক ব্যক্তির জন্মসূত্রে কারণে হয়, অনেক ব্যক্তির জেনেটিক প্রক্রিয়ার কারণে হয়, অনেক ব্যক্তি বিভিন্ন খাবার অনিয়ন্ত্রণ হওয়ার কারণে কিন্তু এগুলো হয়। তাহলে আমরা দেখতেছি, দেখেন একটা রোগ দেখতেছি আপনার সামনে, আপনার শরীরে একটা রোগ, এই রোগের ভিতরে রক্ত কিভাবে সঞ্চালন হচ্ছে একটু খেয়াল করেন। রক্ত যাচ্ছে কিন্তু সামনে যদি আপনার টিবি টিবি টাইপের দুটো জিনিস পাইতেছিলেন, আমি মাউস দিয়ে আপনাদের দেখাই দিই এখানে। এবং এখানে দেখেন, যখন সামনে এটা ব্লকেজ হয়ে যায়, রক্ত যখন যাইতে পারতেছে না, রক্তের কণাগুলো যাইতে পারতেছে না, তখনই কিন্তু এই লাইনটা ব্লকেজ হয়। ব্লকেজটা হওয়ার সাথে সাথে সে কিন্তু বুকে ব্যথা শুরু হয়, এই ব্যক্তি তাৎক্ষণিকভাবে অজ্ঞান হয়ে যেতে পারে এবং তাৎক্ষণিকভাবে তাকে এই প্রবলেমটা সলভ করার জন্য ডাক্তার অপারেশন থিয়েটারে ওপেন হার্ট অথবা বাইপাস সার্জারিতে তাকে ব্যস্ত রাখতে পারে। তাহলে আমরা দেখি স্বাভাবিক হার্টে অ্যাকচুয়ালি আপনার এই আহ, রক্ত কেমন হওয়া উচিত, এইভাবে কিন্তু গতিশীল হওয়া উচিত। যে গতিশীলতার সহিত রক্তে কি হচ্ছে, আপনার রক্ত ট্রান্সফার হচ্ছে এবং রক্ত যাচ্ছে, রক্তের কণিকা গুলো ট্রান্সফার হচ্ছে, রক্ত যাচ্ছে কন্টিনিউ প্রসেস, এই জিনিসগুলো কিন্তু এখানে হওয়ার কথা। কিন্তু স্বাভাবিক অর্থে আপনার আমি কিন্তু এই জিনিসটা কিন্তু স্বাভাবিকতা করতে পারি নাই, যার কারণে হার্টের ব্লকেজ কিন্তু এই পেশেন্ট হয়ে বসে আছে। তাহলে নেক্সট আমরা দেখি হার্ট ফাংশনাল ওয়ার্কটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। যদি আমরা দেখি, দেখেন আপনার গুরুত্বপূর্ণ একটা পার্টস, তার নাম হচ্ছে হার্ট। এই হার্টে দেখেন নিঃশ্বাস কিভাবে টানতেছে, কিভাবে ব্লাড আপনার সার্কুলেশন করছে আপনার টোটাল বডিতে। তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন আল্লাহ তাআলা বিশেষ কি নিয়ামত। মনে হয় যে কত কষ্টকর ব্যাপার স্যার, এই যে জোড়া লাগতেছে বারবার, আমি বারবার আপনাদের মাউস দিয়ে বারবার দেখার চেষ্টা করতেছি, এই যে জোড়া লাগতেছে বারবার, একটু খেয়াল করে দেখেন, জোড়া লাগতেছে। এই জোড়াটা যে বারবার লাগতেছে, একবার যদি বন্ধ হয়ে যায় তাহলে কি আপনার আমি জীবিত থাকবো ভাবতেছেন এই পৃথিবীতে? তাই মনে হয় আপনার কাছে জীবিত হওয়ার সম্ভাবনা আছে? নাই। তাহলে দেখেন আল্লাহ তাআলা কত বড় বিশাল নিয়ামত আপনার বডিতে আবার ভিতরে রেখে দিয়েছে, যেটাকে যত্ন কখনোই কিন্তু আমরা অনেক ব্যক্তি নিতে পারি না। অর্থাৎ ফ্রি পাইছি, এই জন্য যত্ন নিতে পারি না। যেদিন এটা নষ্ট হবে, কোটি টাকার অ্যাসেট বিক্রি করেও সেটা প্রবলেম সলভ করা টাফ হয়ে যাবে আপনার জীবনে। ডিয়ার অডিয়েন্স, এই হার্ট ব্লকেজের এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা বলেছি যে প্রকৃতিতে 14,000 যে প্রজাতির আপনার মাশরুম রয়েছে, তার ভিতরে 3 প্রজাতির মাশরুম হার্ট ব্লকেজের মহা ওষুধ হিসেবে কাজ করে। এবং হার্ট ব্লকেজের এই মহা ওষুধে কার্ডিও কিউরে, যে ব্যক্তি হার্টের ব্লকেজ রয়েছে 80, 70, 60, 40, আমরা তাদেরকে বলবো আপনি আমাদের কার্ডিও কিউরটা ইউজ করেন। এটা দুইটা আছে, অর্থাৎ দুইটা 400 গ্রাম 400 গ্রামে 800 গ্রাম হবে, দুইটা অর্থাৎ দুইটা ডোজ আপনি আপনি নিয়ন্ত্রণ করেন এবং এটাকে 120 দিন আপনি কন্টিনিউ প্রসেস করেন। বিলিভ ইট অর নট, আফটার 30 ডেজ অর্থাৎ 30 দিনের মাথায় আপনি এনজিওগ্রাম করাবেন, আপনি ইসিজি করান, আপনার ব্লকেজটা অ্যাকচুয়ালি কত পার্সেন্টেজ আছে আপনি নিজে দেখে নিজেই অবাক হবেন যে আমার হার্টের ব্লকেজ গেল কোথায়। এর চেয়ে চ্যালেঞ্জিং মেডিসিন, এর চেয়ে চ্যালেঞ্জিং প্রোডাক্ট আমরা কখনো দিতে পারি নাই। এত পরিমাণ চ্যালেঞ্জিং এবং এত পরিমাণ একটা কানেক্টিভিটি প্রোডাক্ট, এত পরিমাণ অথেন্টিকেশন একটা প্রোডাক্ট, যেটা অলরেডি আমার প্রোডাক্ট শুধু নয়, এই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস ইম্পোর্টেড এবং বাংলাদেশে প্যাকেজিং হয়েছে আমাদের লাইসেন্সে। যে ভদ্রলোকের নাম্বার এখানে আপনি দেখতেছে, প্রত্যেক ব্যক্তি হার্ট স্পেশালিস্ট, কিন্তু তারাই কিন্তু অর্থাৎ হার্ট কেয়ার ফর্মুলার মেনটেন্স করেই কিন্তু এই মেডিসিনগুলো তৈরি করেছেন এবং সেই মেডিসিনগুলো আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করা হয়েছে। দিস ইজ দ্য গ্যারান্টেড মেডিসিন, দিস ইজ দ্য চ্যালেঞ্জিং মেডিসিন। এবং আমরা আরেকটা পেশেন্ট আমরা দেখতেছি এখানে, দেখেন উনি অক্সিজেন লাগা রাখছে এবং অক্সিজেন লাগায় রেখে উনি নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। আমরা তাদেরকে কি পেশেন্ট বলে থাকি? স্বাভাবিক অর্থে তাদেরকে আমরা এই ধরনের পেশেন্ট বলে থাকি, সেটা হচ্ছে অ্যাজমার পেশেন্ট। অর্থাৎ অ্যাজমার ফাংশনটা অ্যাকচুয়ালি কি?
আমরা একটু খেয়াল করি। অ্যাজমার ফাংশনটা হচ্ছে শ্বাস নিতে ও ছাড়তে কষ্ট হয়, বুকের ভিতরে বাঁশির মতো সাই সাই কি করতেছে, শব্দ করতেছে, এবং বুক ভার হয়ে থাকা, দম বন্ধ হওয়া, ভাব তৈরি হওয়া, ঘন ঘন কাশি হচ্ছে, রাত্রে ঘুমাইতে পারতেছে না কাশির জুটি। এই ব্যক্তিগুলো অ্যাকচুয়ালি আপনার অ্যাজমা ফাংশন অর্থাৎ ফুসফুস সংক্রান্ত সমস্যা। এই ফুসফুসে তাদের কি হয়েছে, ফুসফুসে যে আমাদের কোষগুলো রয়েছে, এই কোষগুলা আমাদের অনিয়ন্ত্রিত কিছু কৃত্যকর্মের কারণে ফুসফুসের এই ছোট ছোট কোষগুলোর ভিতরে কি হয়েছে, ড্যামেজ হয়েছে। ড্যামেজের কারণে ব্লকেজ হয়েছে। এই ব্লকেজ হওয়ার কারণে মিউকাস আক্রমণ করছে। মিউকাস যখন আক্রমণ করছে, মিউকাসে আপনার ফুসফুসের যে ছোট ছোট পাইপগুলো আছে, এই পাইপগুলোকে অলরেডি বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে আপনার আমি নিঃশ্বাস নিতে অসুবিধা তৈরি হয়। একটা পর্যায়ে অক্সিজেন নিয়েও, নিঃশ্বাস নিয়েও কিন্তু আমরা অনেক সময় পেরে উঠতে পারি না। তাহলে আমরা দেখি ঘটনাটা কি। লাইভে আমরা একটা জিনিস দেখতেছি কি হয়, অর্থাৎ আপনার এই ফুসফুসের ছোট্ট একটা অর্গানের ছোট্ট একটা কোষের উদাহরণ দিচ্ছি, যেখানে এই মিউকাসের ছোট্ট জিনিসটা কি করতেছে, ছোট্ট এই জিনিসটাকে আটকে দিচ্ছে এবং বারবার নিঃশ্বাস নিচ্ছেন। আপনার এই জিনিসটা কিন্তু ঝাঁকি মারতেছে, একটু বারবার দেখেন। আপনার বারবার যখন টান দিচ্ছেন তখনই কিন্তু এটা কি করতেছে, ঝাঁকি দিতেছে। দেখেন যখন আটকে যেতেছে তখন ঝাঁকি দিতেছে, আপনি নিঃশ্বাস টানতে পারতেছেন, তখনই আপনাকে আইসিইউতে ভর্তি করে দিচ্ছে। আপনাকে কিন্তু ওই বিভিন্ন অক্সিজেন লাগাইতেছে, আপনাকে সুস্থ করার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু হয়ে ওঠে না অনেক সময়। এক একটা সময় কিন্তু এই ফুসফুসের এই শ্বাসকষ্টের কারণে হার্ট ফেলিয়ার হয়ে কিন্তু এই ব্যক্তির কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। প্রকৃতির 14,000 প্রজাতির আমাদের এই মেডিসিন, মানে প্রজাতির 14,000 প্রজাতির এই আমাদের এই মাশরুমগুলোর ভিতরে দুটো প্রজাতির মাশরুম, যেটা অলরেডি আপনার ফুসফুস সংক্রান্ত যত প্রকার জটিলতা রয়েছে এই জটিলতা সলভ করবে, সেটা অ্যাজবা গোল্ডের মাধ্যমে। অর্থাৎ অ্যাজবা গোল্ড, জ্ঞান জ্ঞান অ্যাজবা গোল্ড, যেটা চ্যালেঞ্জিং একটা প্রোডাক্ট। 120 দিনের কোর্স আপনাদের জন্য দেওয়া আছে, এবং 120 দিনের কোর্সে এই ব্যক্তি সুস্থ না হলে আমরা বলছি টাকা রিটার্ন। দিস ইজ দ্য চ্যালেঞ্জিং। এই ধরনের প্রোডাক্টগুলো আমরা দিয়েছি। এবং লাস্টে যে প্রোডাক্টগুলো আমরা দেখছি, এই প্রোডাক্টগুলো হচ্ছে আমরা অনেক ব্যক্তিকে এখন ছোট বয়স্ক এবং প্রত্যেকটা ব্যক্তিকে দেখি জয়েন্টে অনেকের ব্যথা করছে, হাড়ের মাংস পেশিতে ব্যথা করছে, মাঝখানে আপনার কোষ ঝিল্লি যে আছে, হাড়ের ঝিল্লি আছে, ঝিল্লির সিমটমে ফ্লুইড গুলো কমে গিয়েছে। ফ্লুইড গুলো কমে যাওয়ার কারণে আপনার এই জয়েন্টের যে ক্যাপসুল আছে, ক্যাপসুলটা ওয়ার্ক করছে না। ফেস জয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে, ঝিল্লি ডিস্কে থাকছে না, যার কারণে আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করতে হচ্ছে, ইনজেকশন দিতে হচ্ছে বারবার, তারপরে ব্যথা কিন্তু রিটার্ন করছে। এই ধরনের একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা কিন্তু মাঠে কিন্তু কাজ করতেছি। ঘাড়ে থেকে শুরু করে মেরুদণ্ড পর্যন্ত, যেটা পেন বোন পর্যন্ত সমস্যা হয়। হার্টের ক্যান্সারে হতে পারে একটা ভদ্রলোকের এইভাবে যদি এই প্রবলেমগুলো থাকে। হার্টের প্রথম ব্যথা তার লক্ষণ, জয়েন্টগুলো তো ফুলে যাবে এবং শক্ত হয়ে যাবে মাঝে মাঝে। হার্টের ফাটল ঘটবে, কারণ ক্যালসিয়াম কিন্তু শর্ট আছে। একটি হাড়ের চারপাশে, যে কোনো একটা হাড়ের চারপাশে ফোলা ফোলা ভাব থাকবে। মেরুদণ্ড থেকে উদ্ভূত হঠাৎ করে টিউমার, এরকম একটা ভাব, হাত দিলে গুড়ালি গুড়ালি টিউমার টিউমার ভাব লাগবে পায়ে, এবং এমনকি দুর্বলতা সহ উপস্থিত হতে পারে পক্ষাঘাত। এবং 6 নম্বর হচ্ছে অপ্রত্যাশিত ওজন কমানোর সম্ভাবনা থাকে। এই ব্যক্তিগুলা অবশ্যই আপনারা বোন ক্যান্সারের প্রিপারেশন নিচ্ছেন, অর্থাৎ হাড়ের ক্যান্সার। আর হাড়ের ক্যান্সার যে ব্যক্তির হয়েছে, যার হয়েছে, এই ব্যক্তি বুঝবেন যে প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করবেন, যে প্রতি সেকেন্ডের জন্য, যে আল্লাহ তালা প্রতিটা সেকেন্ডে আমার মৃত্যু দাও না কেন। তাহলে বুঝে নিন পর্যায়টা কি পর্যায়ে যায়। এই ব্যক্তিগুলো প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের গুরুত্বপূর্ণ কিন্তু একটা মেডিসিন কিন্তু অলরেডি তৈরি হয়েছে। সেই মেডিসিন গুলো কি, চলেন আমরা দেখি। পেন রিলিফ নামক আমাদের একটা কি আছে, মেডিসিন আছে। এবং এই মেডিসিনটা আপনার এই গোড়াগুলা বলেন, ঝিল্লিগুলা বলেন, ঝিল্লি কোষগুলা বলেন, আপনার এখানে টোটাল এই পিটিউটারি গ্রন্থি থেকে শুরু করে যা যা আছে, এই প্রবলেমগুলো ক্যালসিয়াম ঘাটতি এবং কোষ ঝিল্লি ডেভেলপমেন্ট, সেটাকে ডেভেলপমেন্ট করে দিবে হাড়গুলাতে। সে পণ্য প্রকৃতির ভিতর থেকে আমরা এই কটা মাশরুমকে খুঁজে পাই, যে মাশরুমগুলা মাধ্যমে একটা প্রোডাক্ট, একটা মেডিসিন তৈরি হয়, সেটা হচ্ছে জ্ঞান পেন রিলিফ। যার কারণে একটা ব্যক্তি সারা জীবনের জন্য সুস্থ হতে পারে। এবং তার সাথে যদি আপনি মোরিঙ্গা নামক একটা প্রোডাক্ট আছে, আপনি এই প্রোডাক্টটা যদি সম্পৃক্ত করতে পারেন, আপনি চিন্তা করতে পারবেন না কি পরিমাণ একটা ব্যক্তির ওয়ার্কিং করতে পারে এবং কি পরিমাণ সে সুস্থতা অবলম্বন করতে পারে, যায় নামাজে বসে থেকে আপনার জন্য দোয়া করবে। তাহলে এমন একটা ব্যবসা আমরা করছি, যে ব্যবসাটা হতে হবে সেবামূলক। ব্যবসা করতে হবে সেবামূলক। সেবামূলক ব্যবসা করলে আল্লাহ তালা নিজেও খুশি হন, যে ব্যক্তি অলরেডি ইউজ করছেন সে নিজেও খুশি হন, এবং সেই ব্যক্তি যায় নামাজে বসে থেকে সারা জীবনে আপনার জন্য দোয়া করে। ইভেন স্পিরুলিনা ক্যাপসুল একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আমাদের জীবনে।
সেটা হচ্ছে নিউট্রিশন ভ্যালু। আমরা 1 GMG অর্থাৎ জিএম স্পিরুলিনা একটা ক্যাপসুলের কি পাওয়ার, এটা আমি আপনাদের ব্যাখ্যা দিই। আমাদের স্পিরুলিনা ক্যাপসুলে একটা পাওয়ার 25 গ্রাম ক্যারট আছে, 30 গ্রাম ফিশ আছে, এবং 27.5 গ্রাম অ্যাপেল আছে, 1 থেকে 4 কেজি গ্রিন পি আছে, অর্থাৎ আপনার মটরশুঁটি, 2টা ব্যানানা আছে, এবং এই জায়গাতে 300 গ্রাম চিকেনের পরিমাণ পাওয়ার আছে, এবং 150 গ্রাম টমেটোর পাওয়ার আছে, 1 থেকে 2টা স্ট্রবেরির পাওয়ার আছে, 300 গ্রাম অর্থাৎ মিল্ক রয়েছে, দুধ রয়েছে, এবং একটা ডিমের পাওয়ার রয়েছে, 150 গ্রাম রাইসের পাওয়ার রয়েছে, 20 গ্রাম পটেটোর পাওয়ার রয়েছে। আমরা এখানে 1 থেকে 2টা পিএস অর্থাৎ ব্রেডস এর আপনার কি পাই, অর্থাৎ এটার পাওয়ার রয়েছে, 10 গ্রাম আঙ্গুরের পাওয়ারফুল রয়েছে, একটা লেমনের পাওয়ার রয়েছে, 2টা ক্যাপসিকামের পাওয়ার রয়েছে, এবং এগুলা, এবং 3টা এখানে আপনার মিষ্টি কুমড়া পাওয়ার রয়েছে। তাহলে প্রকৃতিতে হিউজ পরিমাণ যে খাবারগুলো একসাথে কখনোই আপনি খাইতে পারেন না, এটা সম্ভবও না। এবং সেই জিনিসগুলা কিন্তু একটা ক্যাপসুলের ভিতরে আছে, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে সকল ব্যক্তিদের কিন্তু এটা মার্কেটিং করে দেওয়া আছে। আর এই জিনিসের সবচেয়ে বেশি কাজে লাগে ওই ব্যক্তিদের, যে ব্যক্তিরা পড়াশোনাতে অমনোযোগী। পড়াশোনাতে কি বলতো অমনোযোগী, ওই স্টুডেন্টরা দেখতেছেন উনি কি বলতো পড়াশোনাতে কিন্তু অমনোযোগী। তাহলে পড়াশোনাতে অমনোযোগী স্টুডেন্টকে আপনি দেন, 15 ডেজের ভিতরে তার ভিতরে একটা বিশাল আমূল পরিবর্তন দেখতে পাবেন। এবং যে ব্যক্তি 100% সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্টে ওয়ার্ক করে একটা মার জন্য, অর্থাৎ পেশেন্ট একটা মা গর্ভবতী, গর্ভবতী মা কখনো তার ভিটামিন স্বল্পতার কারণে তার বাচ্চা কিন্তু সমস্যা হতে পারে। তাই WHO একটা রিপোর্ট করে একটা জিনিস বারবার বলেছে আপনাদের, যে আপনারা কখনো গর্ভবতী মাকে না করবেন না স্পিরুলিনা ক্যাপসুল খাইতে, মোরিঙ্গা খাইতে, এই দুটো জিনিস খেতে বলছে। এমন স্পিরুলিনা ক্যাপসুল ইজ দ্য সুপার ফুড 21 সেঞ্চুরি, অর্থাৎ 21 শতাব্দীর মিরাকেল ফুড হিসেবে স্বীকৃতি দেওয়া আছে বাচ্চার ভিতরে, এবং মাতৃগর্ভে মার সুস্থ স্বাস্থ্যতা রক্ষার জন্য ইম্পর্টেন্ট ক্যাপসুল। এবং সেই সাথে একটা বাচ্চা যখন ডেলিভারি হয়, বাচ্চা মায়ের দুধ খাচ্ছে, এবং মা এবং বাচ্চার দুজনের পরিপক্কতার জন্য এই মেডিসিনটা স্পিরুলিনা ক্যাপসুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এগুলো নিয়ে কিন্তু আমরা কি করছি, আমরা বর্তমানে কিন্তু প্রোডাক্ট নিয়ে কিন্তু কার্যক্রম করছি। আর এটাকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা যেভাবে সারা বাংলাদেশে ব্যবসার স্টাইল আমরা তৈরি করেছি, সেটা কিন্তু আপনারা বুঝে উঠতে পারেন নাই। আমি বলেছি দেখেন, আমরা প্রত্যেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু আমরা ইন্ডাস্ট্রি কারখানা আমরা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেছি, কিন্তু এখন বলেছি একটি টাকাও লাগবে না আপনার কারখানা তৈরি করতে, একটা টাকা তৈরি করতে লাগবে না আপনার শেয়ার হোল্ডার হতে, একটি টাকা লাগবে না আপনার ইনকাম সোর্স ডেভেলপমেন্ট করতে, আপনার প্রতিষ্ঠিত হইতে। তাহলে 2025-26 সালে আমাদের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট প্রজেক্ট বাস্তবায়ন করা, এবং সেটা তৈরি করব কার আদলে। চলেন আমরা দেখি প্রথম নম্বর যে জিনিসটা আমরা দেখছি, সেটা দেখতেছেন কসমেটিক্স। আপনাদের একটা কসমেটিক্স নিয়ে কিন্তু আমরা কার্যক্রম করছি, যেটা মেশিনারিজ A to Z আমাদের সেটেল ডাউন করে আছে, আমরা প্রোডাকশন কিন্তু টুকটাক করে করতেছি এবং ট্রায়াল দিয়ে দেখতেছি এটা ঠিকভাবে কাজ করছে কিনা। কোন ডিস্ট্রিক্টে হবে আই ডোন্ট নো, এখনো বলতেছি না আপনাদের। কিন্তু কসমেটিক্স আইটেম জাতীয় যত সাবান আছে, লন্ডি সাবান পর্যন্ত সকল সাবানই এখান থেকে উৎপাদন হবে। পরিকল্পনা নাম্বার 2 হচ্ছে আপনারা একটা ফ্যাক্টরি দেখতে পারতেছেন, এই ফ্যাক্টরি হচ্ছে মশার কয়েল ফ্যাক্টরি, এবং বডি স্প্রে এয়ার স্প্রে থেকে শুরু করে ব্যাট পর্যন্ত যত প্রকার মশার আইটেম আছে, এই 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 পর্যন্ত সকল ধরনের আইটেম এটা কিন্তু উৎপাদনের জন্য রেডি হয়ে আছে, যেটা আমাদের টপ 10 গ্রুপের প্রজেক্টের একটা অংশ। এবং 3য় নম্বর প্রজেক্ট আমরা দেখতেছি পোল্ট্রি ফিড, এবং পোল্ট্রি ফিডের অংশটা দেখতেছি এখানে খাদ্য ফিড, পোল্ট্রি ফিড, মাছের ফিড, গবাদি পশুর ফিড, যত ফিড আছে এই ফিডটা কিন্তু আমরা ট্রায়াল দিয়ে কমপ্লিট করেছি। এটা আর একটা কোন ডিস্ট্রিক্টের ডিভিশনে হচ্ছে আমি আগেই বলতেছি আপনাদের, আপনাদের জন্য রইল 2025-26-এর কিন্তু প্রকল্প এগুলা, যেগুলা আমরা অটোমেটিক ট্রায়াল দিয়ে আমরা বিভিন্ন ধরনের আমরা খামারে কিন্তু কি করেছি পাঠাইছি, এবং পাঠাই কিন্তু সেগুলা কিন্তু আমরা ট্রায়াল দিছি যে 100 কি করতেছে, ওয়ার্কিং কিন্তু করতেছে, সেখানে একটা বিষয়। পরিকল্পনা নম্বর 4 আমরা দেখি, 4 নম্বর পরিকল্পনা আমরা দেখতেছি এখানে দুগ্ধ জাতীয় খাবার আমরা দেখতেছি আইসক্রিম, অর্থাৎ 2025-এর আমাদের পরিকল্পনা হচ্ছে আইসক্রিম। অর্থাৎ আমাদের যতগুলো আপনার ফ্যাকাল্টি দেখতেছেন, মানে দোকানদার দেখতেছেন, এদের যতগুলো ফ্রিজ দেখতেছেন, ওই ফ্রিজগুলোতে বাটি আইসক্রিম থেকে শুরু করে কোন আইসক্রিম থেকে শুরু করে যত আইসক্রিমের মার্কেট আছে, এই মার্কেটে দখল করে সকল সরঞ্জাম কিন্তু টপ 10 গ্রুপ কিন্তু অলরেডি কি করছে, পারচেসিং করা আছে এবং কেনা আছে। পরিকল্পনা নাম্বার 6 আমরা দেখতেছি এখানে পরিবহন। আপনারা জানেন কিনা জানি না, আমরা কিন্তু দীর্ঘমেয়াদী সময় কিন্তু আমরা আমাদের 40টা গাড়ির কিন্তু লাইসেন্স রয়েছে, যেটা হচ্ছে আমাদের টপ 10 গ্রুপের। এই 40টা গ্রুপের লাইসেন্স দিয়ে আমি নাম বলে দিতে আপনাদের স্পেসিফিকলি, যেহেতু তাদের মেয়াদ শেষ, শৌখিন পরিবহন কিন্তু সারা বাংলাদেশে কিন্তু চলে।
এবং সেটা কিন্তু চলতেছে। এবং এটা টপ 10 গ্রুপের এরকম কিন্তু 40টা লাইসেন্স মেনটেন্স করে কিন্তু তারা কার্যক্রম করে, সেটা ভাড়া কিন্তু আমরা প্রতি মাসে কিন্তু টপ 10 গ্রুপ পেয়ে থাকি। এবং সেই সাথে আমরা আমাদের এই প্রজেক্টটাকে, আমাদের এখন সুযোগ হয়েছে 2025-26 সালে আমাদের প্রত্যেকটা রুটে এসি নন এসি বাসগুলোকে স্থাপন করা। এবং সেখানেও কিন্তু টপ 10 গ্রুপ, রাস্তাতে মানুষ গেলে তখন বুঝতে পারবে যে টপ 10 গ্রুপের প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠানের প্রত্যেকটা অর্থাৎ এই বাস পরিবহনগুলো কিন্তু যাচ্ছে। এগুলো কিন্তু একটা চমকপ্রদ বিষয়, যেটা আপনারা কখনো এখনো চিন্তা করতে পারতেছেন না। যার অডিয়েন্স পরিকুল নাম্বার 7, এটা হলো বেভারেজ আইটেম। ফুড অ্যান্ড বেভারেজে যারা বিশেষ করে আছেন, আমরা যে মেডিসিনগুলো দেখাইলাম, এই মেডিসিনগুলো কিন্তু এগুলো ফুড অ্যান্ড প্রোডাক্টসের লাইসেন্স করা। এবং সেখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু কোম্পানি খরচ করে কিন্তু সেটা ডেভেলপমেন্ট করেছে। এবং সেই সাথে 7 নম্বর প্রকল্প আমরা দেখতেছি বেভারেজ আইটেম, মানে এখানে আহ, গরমের দিনে ঠান্ডা, হ্যাঁ, অর্থাৎ এগুলো করার জন্য আপনাদের কিন্তু এরকম বহু ভ্যারাইটিস কিন্তু বেভারেজ আইটেম পণ্য কিন্তু মার্কেটে কিন্তু আমরা 25-এর ভিতরে শেষ করব এবং 26-এ যা সমাপ্তি ঘটাবো, সেটা কিন্তু আপনাদের পরিকল্পনায় এইসব কোম্পানিগুলার এবং এইসব প্রজেক্টগুলার মালিকানা আসতে পারেন আপনি ফ্রিতে, টাকা ছাড়া। কিভাবে আসতে পারেন সেই জিনিসগুলো কিন্তু আমরা সুযোগ তৈরি করে দিয়েছি আমাদের সকল ডিস্ট্রিবিউটরদের কাছে। কিভাবে? সকল ডিস্ট্রিবিউটরে বলেছি যে আপনারা আপনাদের অবস্থান থেকে যারা মালিকানা আসতে চান তারা এই সুযোগে এইভাবে মালিকানা আসবেন। 10,000 টাকা আমরা একটা প্যাকেজ নির্ধারণ করেছি, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ। সেই ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজে 10,000 টাকা, 10,000 টাকা সে মেডিসিন পাবে, যে মেডিসিনগুলো আমি শেয়ার করলাম, গ্যারান্টেড মেডিসিন। যে মেডিসিনগুলো 10,000 টাকার পরিমাণে সে পাবে, এবং মাসিক মুনাফা এই ব্যক্তি 500 টাকা হারে প্রতি মাসে তার অ্যাকাউন্টে সম্পৃক্ত হবে। আপনারা অনেক ব্যক্তি নেন নাই, এটা আমাদের কোনো আফসোস নাই, এই জন্য সার্ভারও নাই। সার্ভার থেকে অলরেডি আলাউট হয়ে গেছে, আপনাদের আইডিতে ঢুকেন দেখবেন যে ঢাকা বরিশাল থেকে শুরু করে রাজশাহী থেকে শুরু করে আপনার অন্য অন্য যে ডিস্ট্রিক্টগুলো আছে, এই ডিভিশনগুলা, এখানে মনে হয় সম্ভবত রংপুর আর মনে হয় ময়মনসিংহ, এটা মনে হয় আজকেও শেষ হয়ে যাবে। অর্থাৎ এগুলো কিন্তু টোটালি প্যাকেজটা কিন্তু শেষ আমরা করেছি। রিজার্ভ এখন প্যাকেজ হচ্ছে কোম্পানি রিজার্ভ ফাংশনে 500 থেকে গেছে, যেগুলো রাখিয়ে দিচ্ছে। কিন্তু আপনাদের জন্য পাবলিক ফাংশনে কিন্তু এই আপনারা বুঝতে বুঝতেই কিন্তু শেষ। কিন্তু যারা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ নিয়েছিল, এরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এই যে 2 মাস যাবত তারা কিন্তু প্রফিট নিতেই আছে, তারা কিন্তু স্বাবলম্বী। প্রোডাক্টও নিয়ে নিছে, প্রোডাক্ট বেচও ফেলাইছে, এবং প্রোডাক্ট সেলসও করে ফেলছে, এবং প্রোডাক্টের টাকা ঘরের মধ্যে চলে গেছে, এবং মাসিক মুনাফা প্রতি মাসে অর্জন করতেছে, এবং সেটা কিন্তু কমপ্লিট করছে। দেখেন, আমরা বারবার বলি এসেনশিয়াল একটা কাস্টমার আপনার নিকট কি চায়? আপনার কমিটমেন্ট চায়, আপনার কনফিডেন্স চায়। আপনার কমিটমেন্ট, আপনার কনফিডেন্স হচ্ছে যে আপনার মুখের ভাষা চোখের ভাষা এক কিনা। 2 নম্বর বিষয় হচ্ছে আমি আপনাকে চিনি, আপনাকে জানি, নো টেনশন, কিন্তু আমি যে টাকাটা দিচ্ছি অ্যাকচুয়ালি আদৌ কোনো প্রোডাক্ট পাবো কিনা, আদৌ 500 টাকা হারে আমি প্রফিট পাবো কিনা। এই বিশ্বাসের আলোক এই জিনিসটা কিন্তু পৃথিবী থেকে উঠে গেছে। যার কারণে আমরা আমাদের অবস্থান থেকে আমরা কিন্তু তাদেরকে একটা চেক দিয়েছি, যে রেন চেকের মাধ্যমে সে পাবে প্রতি মাসে 500 টাকা, তার একটা গ্যারান্টেড চেক কোম্পানিকে দেওয়া হলো। আপনি ডিউ শেয়ার সার্টিফিকেট পেলেন, যে আপনি 24 মাস পর্যন্ত এটা বেনিফিট পাওয়ার পর আপনার যদি মনে হয় যে আপনি আমাদের এইসব 7টা প্রতিষ্ঠানে একটা প্রতিষ্ঠানের মালিক হতে চান, তাহলে আপনি আমাদের কি করবেন, ডিউ শেয়ার সার্টিফিকেটটা আপনাদের যেটা অগ্রিম দিচ্ছি আমরা, সেটাকে হ্যান্ড ওভার করে দিবেন। হ্যান্ড ওভার করলে লাভ হবে কি? হ্যান্ড ওভার করলে, হ্যান্ড ওভার অবস্থাতে আমরা নতুন যেটা আপনার অ্যাকচুয়ালি আপনার কোম্পানি ফ্যাক্টরির মালিক হলেন, সেটার 100, 200, 300 যে পরিমাণ আপনি শেয়ার নিয়েছিলেন, প্যাকেজ নিয়েছিলেন, সেই অনুপাতে আপনাকে সার্টিফিকেট হ্যান্ড ওভার করলো। আপনারা প্রত্যেকটি ব্যক্তি সেটার রিসিটও পেয়েছেন, এবং শেয়ার হোল্ডার সার্টিফিকেট পেয়েছেন, এবং আপনারা প্রোডাক্টের মানি পেয়েছেন, এবং প্রোডাক্ট বেচছে খাইও ফেলাইছেন, এটাও আমরা জানি। এবং প্রতি মাসে কিন্তু এখান থেকে প্রতি 30 দিন পর পর আপনারা যে প্রফিটটা লাভ করছেন, সেটা কিন্তু মুনাফা কিন্তু আপনারা সম্পৃক্ত করেছেন। তবে আপনারা অনেক ব্যক্তিরা, আমাদের ডিস্ট্রিবিউটর যারা আছেন, অনেকে লাল লাল হয়েছেন। আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত একটাই কারণে, যে আমরা অসংখ্য ব্যক্তিকে আমরা আবারও বলবো অসংখ্য ব্যক্তিকে আরেকটা ইনকামের সোর্স তৈরি করতে দিতে পেরেছি। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। বাট ইউর বিজনেস ক্যাপিটাল, আপনার ব্যবসার ক্যাপিটাল হচ্ছে 2800 টাকা, আপনার ব্যবসার ক্যাপিটাল হচ্ছে 10,000 টাকা। আপনি নয় 3500 টাকা, নাহলে 3,000 টাকা। এখন বর্তমানে আপনাদের সার্ভারে আমরা একটা জিনিস সম্পৃক্ত করে দিয়েছি, লাইভ সার্ভারে আপনাদের সাথে আমি সম্পৃক্ত হয়ে যাই, তাহলে ব্যাপারটা ইজি হবে আপনাদের সাথে। লাইভ সার্ভারে যদি আমরা সম্পৃক্ত হই, তাহলে আমি আপনাদের সাথে লাইভে চলে যাই। চলেন, লাইভে গেলে আমরা দেখতেছি অ্যাকচুয়ালি টপ 10 গ্রুপের ব্যাপারটা আমরা একটু লাইভে গিয়ে আমি 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 আপনাদের সাথে শেয়ার করছি, যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করছি আপনাদের সাথে। লাইভে আপনাদের এই প্রোডাক্টগুলো এখন আমরা সম্পৃক্ত করেছি কিনা, এবং আপনাদের আইডিতে প্রোডাক্টগুলো সম্পৃক্ত করেছি কিনা, চলেন আমরা দেখি। আপনারা ইতিমধ্যে অটোমেটিক্যালি অনেকে আমাকে প্রশ্ন করেছেন, অনেকে অটোমেটিক্যালি আমাকে প্রশ্ন করেছেন। স্টপ, আমি স্টপ করে দিচ্ছি। স্টপ করে দিয়ে আমি আপনাদের সাথে ডাইরেক্ট এখন শেয়ারিং এ যাব।
শেয়ারিং এ গিয়ে আমি ডাইরেক্ট আমি অনলাইনে চলে যাব আপনাদের সাথে। গুগলে গুগলে চলে গেছি, আপনার গুগলে চলে যান। গুগলে চলে আসলাম, আমরা লগইন এ চলে আসলাম। একটু খেয়াল করে দেখেন, লগইন। লগইন এ গিয়ে আপনি আপনার আইডি পাসওয়ার্ডটা এখানে দিবেন। আইডি এবং আইডি পাসওয়ার্ডটা আপনি দিচ্ছেন। আইডি এবং আইডি পাসওয়ার্ডে গিয়ে আপনি একটু খেয়াল করে দেখেন কি কি দিচ্ছেন। ধরেন আমরা এখানে টপ 10 বাজারে আমরা চলে গেলাম। টপ 10 বাজারে চলে গেলে আমরা টপ 10 বাজারের পাসওয়ার্ড দিয়ে দিই। তাহলে পাসওয়ার্ড দিয়ে আমরা একটু খেয়াল করে দেখি টপ 10 বাজার বা একটা আইডিতে আমরা ঢুকলাম। একটা আইডিতে গিয়ে পাসওয়ার্ড দেখলাম। আমরা অ্যাসোসিয়েট জয়েন করাবো। জয়েন যদি করাই তাহলে আমরা নিউ অ্যাসোসিয়েটসে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা জানি যে অ্যাসোসিয়েট জয়েনিং এখানে একটা অপশন আছে। এই অপশনে গিয়ে আমরা একটু ক্লিক করি। ক্লিক করে যায় দেখেন জয়েনিং অপশন। নতুন যে প্যাকেজগুলো আপনারা যারা 10,000 টাকার প্যাকেজ যারা নিতে পারতেছেন না, তারা সিঙ্গেলি কিভাবে নিবেন। যখন আমরা ক্লিক করলাম তখন হেলথ আইটেম দেখেন আসছে, বিজ্ঞানের হেলথ অ্যান্ড 1550। বেসিক মানে পূর্ণাঙ্গ আইডি হেলথ কেয়ার 3,000 কত 15 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত আপডেট হয়ে গেছে কিন্তু। এবং এটাতে ক্লিক করেন। ক্লিক করলে আমরা এখানে আসবে কি দেখেন, সিলেক্ট প্যাকেজ প্যাকেজ এবং প্রোডাক্ট। আপনি ক্লিক করে দেখেন তো আসছে কিনা। জ্ঞান গোল্ড 1 পিস 180 গ্রাম 3,015। ডি সলিউশন 3150। জ্ঞান কার্ডিও কেয়ার ক্লোন ফ্রেশ, জ্ঞান পেন রিলিফ, জ্ঞান পাইলস কিউর, জ্ঞান ওমেন কেয়ার লিকুইডিয়া, এবং জ্ঞান অ্যালার্জি কিউর, জ্ঞান অ্যাজমা কিউর, জ্ঞান মোরিঙ্গা, স্পিরুলিনা সুপার ফুড এবং জ্ঞান বিউটি কুইন। এগুলো সকল পণ্য কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনার কাছে চলে আসছে। আপনি এই প্রোডাক্টগুলো আপলোড দিচ্ছেন। ধরেন আমি একটা প্রোডাক্ট দরকার কার্ডিও কেয়ার হার্ট ফাংশনের। হার্ট ফাংশন আপনি কয়টা নিতে চান, একটা নিতে চান না 4টে নিতে চান, আপনি আপনার মতো করে জয়নিং অপশনটা কি করেন, এনশিওর করেন। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। তাহলে আমি যেটা মনে করি আপনাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট অলরেডি প্রত্যেকটা জিনিস কিন্তু আপলোড করে দেওয়া আছে। এবার আমরা আমাদের জায়গাতে কি করবো বলুন তো, অ্যাকশন পিরিয়ডে যেতে হবে। অ্যাকশন পিরিয়ডে গিয়ে অ্যাকশন করে আমাদের কার্যক্রমটা হাতে নিতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা গুরুত্বপূর্ণ একটা ট্যুর কিন্তু আপনাদের সামনে কিন্তু দিয়েছি। সেটা হচ্ছে রাঙামাটি ট্যুর। রাঙামাটি ট্যুরে আমরা এখানে এডিশন করেছি, সেটা হচ্ছে আমরা 3 দিন 4 রাত্রি সম্ভবত আমরা স্টে করছি। এখানে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট তথ্যটা দিল। এবং সেখানে কিন্তু আমরা বলেছি যার যার ডিভিশন ওয়াইতে আপনাদের একটা টার্গেট দেওয়া আছে। যার যার ডিভিশন ওয়াইতে কিন্তু আপনাদের একটা এলিমেন্টারি একটা সাবজেক্ট তৈরি করে দেওয়া আছে। আপনারা কিন্তু সেই সাবজেক্টকে কেন্দ্র করে আপনারা কার্যক্রম করেন। তা আমার বিশ্বাস যে আপনারা আপনাদের অবস্থান থেকে সর্বোচ্চ জায়গায় আপনারা লিড দিতে পারবেন, সর্বোচ্চ জায়গায় অবস্থান করতে পারেন, সর্বোচ্চ জায়গায় আপনার প্রত্যেকটি ব্যক্তি কি এগিয়ে যেতে পারবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে বিদায় নিচ্ছি। এখানে আমাদের আরিফ সাহেবকে ঘুম থেকে ভাঙায় উঠতে হবে। উনি অলরেডি ঘুমাই দিচ্ছে অটোমেটিক। এক এক মানে এক দুপুর ঘুমানো শেষ অটোমেটিক্যালি। আমরা যাই হোক, আমরা আমাদের অবস্থান থেকে আমরা প্রত্যেকটা ব্যক্তির স্বতঃস্ফূর্ত লিডাররা যারা আপনারা উপস্থিত ছিলেন, লিডারদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। লিডাররা যার যার অবস্থান থেকে ঘুমকে হারাম করে, দুর্বলতাকে হারাম করে আপনারা কিন্তু প্রোগ্রামটা কিন্তু বাস্তবায়ন করেছেন। তবে মাঝে মাঝে আমাদের প্রোডাক্ট ডেমনস্ট্রেশন ট্রেনিংটা খুবই ইম্পর্টেন্ট, যেগুলো না হলেই নয়। কারণ ইনফরমেশন না থাকলে আমরা সেলস করবো কি, কারণ ইনফরমেশনই কিন্তু আমাদের সেলস, ইনফরমেশনই কিন্তু আমাদের ব্যবসা। এবং ইনফরমেশনকে কেন্দ্র করে সামনের দিকে এগিয়ে যাব। প্রত্যেকে ইনশাল্লাহ সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণে আলোড়ন সৃষ্টি করছেন, ব্যবসা করছেন। আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অনেক ভালো করছেন, সামনের দিকে এগিয়ে যান এই প্রত্যাশা করি। এবং সামনের দিকে আরো ভালো কিছু করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের হোস্ট, আজকের প্রোগ্রামের আমাদের আমন্ত্রিত অতিথি ওবায়দুল সাহেব, তার ডিভিশনকে কেন্দ্র করে যেহেতু প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছিলেন বরিশাল ডিভিশনকে কেন্দ্র করে, তা আমি বলবো যে ওবায়দুল সাহেবকে বলবো যে ওবায়দুল সাহেব আপনি আপনার অবস্থান থেকে সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকে প্রোগ্রামটি শেষ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে প্রোডাক্টের খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। আমি মনে করি আমাদের আজকের আলোচনাটা আমাদের সবার জন্য খুব কাজে আসবে, কারণ আমরা নতুন প্রোডাক্টের যে তথ্যগুলো জানলাম এগুলো আমাদের আগে জানা ছিল না, প্লাস আজকে জানার কারণে আমাদের সেলটা আরো দ্রুত বেড়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু আমাদের সামনে যে প্রোগ্রাম ট্যুরের যে প্রোগ্রামটা দেওয়া আছে, আমি সবাইকে বলবো যে আমরা যেরকম আমরা কক্সবাজারে সবাই একত্রিত হয়ে একটা কক্সবাজার ট্যুর প্রোগ্রাম সুন্দরভাবে সফল করেছিলাম, ইনশাল্লাহ আগামী ঈদের পরে আমরা যেন আমাদের রাঙ্গামাটি ট্যুরটাও সবাইকে নিয়ে আমরা একাত্রে সফলভাবে শেষ করতে পারি। সেই লক্ষ্য রেখে সবাই যদি আমরা কাজ করি ইনশাল্লাহ আমাদের ট্যুরটাও অ্যাচিভমেন্ট হবে। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আমাদের প্রোগ্রামে সবাই গুরুত্বপূর্ণ সময়টা দেওয়ার জন্য। যেহেতু আমাদের আজান দিয়ে দিয়েছে, আমরা আর
কানক্ষেপণ না করে আজকের মতন এখানে প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে সবার সাথে রাঙ্গামাটি ট্যুরে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, অফিসিয়াল ভাবে দেখাইতেছেন নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের রব্বানী সাহেবের বলে অফিস নিছে। ওরে বাবা, সবাই দেখা যায় না এখন তো ছবি দেখা যায়। রাসেল সাহেবের ছবি চলে আসছে। ট্রেনে ট্রেনে অবস্থাতে এখানে ছবি, হ্যাঁ, রেল লাইনে গেছে। ঠিক আছে, আসসালামু তো সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি জি, ওয়ালাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম।